তো আমরা যখন জাভাস্ক্রিপ্টের ওপর পড়াশোনা শুরু করব, অবশ্যই এই জাভাস্ক্রিপ্টের যে প্রোগ্রামিংয়ের যে ব্যাপারগুলো সেগুলো অবশ্যই আশা করি মানে জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং বলতে যেখানে ইফ এলস কন্ডিশন ভ্যারিয়েবল ডিক্লারেশন, আশা করি সেগুলো নিয়ে খুব একটা বলতে লাগবে না। না, ঠিক আছে। ঠিক আছে। আর আমি এটা একটু দেখেও নিচ্ছি এই ডাব্লিউপি স্কুলটা। কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে বেসিক প্রোগ্রামিং আপনি অলরেডি জানেন, তো সেই কারণে আমি আর ওই ব্যাপারটাকে নিয়ে বেশি ঘাটাবো না। হ্যাঁ, ঠিক আছে। অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের কিছু কিছু পয়েন্ট আছে, বেসিক্স পয়েন্টেরও কিছু রয়েছে যেগুলো আমি একটু ডিসকাস করব। যেমন কিনা এইখানে ভ্যারিয়েবল ডিক্লারেশনের সময় আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশনের সময় লেট, কনস্ট অ্যান্ড ভার এই তিনটে টাইপ ডিক্লেয়ার করা হয়। ঠিক আছে, আশা করি এই যে ব্যাপারটা, এই তিনটে ব্যাপারে একটু জানা দরকার। আচ্ছা, কারণ এই তিনটে অনেক সময় কনফিউজ হতে পারেন। ভ্যাব দিয়ে কাজ করি আর কি, যেটুকু কাজ করার। বাকিগুলো কিছু ইউজ করিনি কখনো। এবার ব্যাপারটা হচ্ছে এই কারণে করেননি যেহেতু আপনি নর্মাল জাভাস্ক্রিপ্টের ওপরে কাজ করেন, এবং যেহেতু জাভাস্ক্রিপ্টের আলাদা যে ভ্যারিয়েশনসগুলো আছে সেগুলো এখনও জানেননি, সেই কারণেই মেন প্রবলেমটা। ঠিক আছে, তো সেই কারণের জন্যই এখন মেনলি কিছু কিছু জিনিস যেগুলো ইম্পর্ট্যান্ট আছে, যেগুলো জেনারেলি যারা ব্যাক এন্ড ডেভেলপার বা নিউ লার্নার জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে তারা এই ব্যাপারগুলোতে একটু কনফিউজড হয়। তো সেই ক্ষেত্রে আমি জাভাস্ক্রিপ্টের কিছু জেনারেল যে জিনিসগুলো আছে সেগুলো একটু ডিসকাস করে নিই, তাতে সুবিধা হবে বুঝতে। প্রথমত এখানে ভ্যারিয়েবলস এর মধ্যে আমরা ডেটাকে স্টোর করতে পারি। ঠিক আছে, মানে ভ্যারিয়েবলস ইকুয়াল টু ডেটা কন্টেইনার্স। তো এবার ভ্যারিয়েবলের মধ্যে জেনারেলি আমরা বিভিন্ন রকমের ডেটা রাখতে পারি, এবং যেহেতু আপনি সি শার্পে কাজ করেছেন, তো সি শার্পে কাজ করার জন্য এখানে কী হচ্ছে, আপনি ভ্যারিয়েবল ডিক্লারেশনের সময় কিন্তু আগে ডেটা টাইপ ডিক্লেয়ার করতেন এবং তার মধ্যে ভ্যারিয়েবলে ভ্যালু স্টোর হতো। ঠিক আছে, কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কী হচ্ছে, এটা হচ্ছে ডাইনামিক ভ্যারিয়েবল, বা মানে এখানে ডেটা টাইপটা যেটা হবে সেটা ডাইনামিক্যালি অ্যাসাইন হবে। কীরকম টাইপের অ্যাসাইনমেন্ট হয়, এখানে অ্যাসাইনমেন্টটা হচ্ছে এরকম যে মনে করুন আপনার ডেটা টাইপ যেটা দরকার, হয়তো নাম্বার দরকার বা স্ট্রিং দরকার, এটা আপনার যেরকম ভ্যালু আপনি অ্যাসাইন করছেন আপনার ভ্যারিয়েবল ডিক্লারেশনের পরে, সেই হিসাবেই আপনার ডেটা টাইপ ডিক্লেয়ার হয়ে যায় অটোমেটিক্যালি। যেটা যেটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মোটামুটি সব কটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজই সেমভাবে কাজ করে। মানে এটা নট অনলি আপনার জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, পাইথন, রুবি, যতগুলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে যেগুলোকে বলা হয় সেগুলো অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে। আচ্ছা, আমি এখানে একটা কোশ্চেন করছি, যদিও এটা জানাটা না জানাটাও খুব একটা প্রবলেম নেই, তবু আমি একটু জিজ্ঞাসা করছি। এটা কি শুনেছেন যে নেটিভ ল্যাঙ্গুয়েজ আর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কনসেপ্টটা? হ্যাঁ, জিনিসটা শুনেছি। যতদূর বুঝেছি যে নেটিভ ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে ওই আপনার ওই অ্যাপ তৈরির ক্ষেত্রে ব্যবহার হয়, এটা মানে ব্যাপারটা শুনেছি। আর স্ক্রিপ্টিং তো এই এইচটিএমএল বা জাভাস্ক্রিপ্ট সিএসএস, এই ব্যাপারটা আইডিয়া আর কি। ওকে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আপনি যেটা বললেন সেটা পার্সিয়ালি ঠিক, পুরোপুরিভাবে না। ঠিক আছে, কেন পুরোপুরি নয়? নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে আপনি বলছেন অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ইউজ হয়, আর যেটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা এরকম। এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা নয়। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি, যেখানে আমরা কোড থেকে ডাইরেক্টলি আমাদের প্রোগ্রাম রান হয়, কোড থেকে ডাইরেক্টলি প্রোগ্রাম রান করে, সেটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। বুঝতে কি সুবিধা হলো? আচ্ছা, এখানে কোড বলতে কি মানে মানে যেটা আমরা যে যে প্রোগ্রামিং কোড আমরা লিখছি, যে প্রোগ্রামিং কোডটা আমরা লিখছি, সেই প্রোগ্রামিং কোডটা ডাইরেক্টলি যখন আমাদের রান করে, মানে উইদাউট কম্পাইলেশন বেসিক্যালি বলতে গেলে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, আপনার যদি সি শার্পে যদি কাজ করেন, সি শার্পে কী হয়, প্রথমে কম্পাইল হয়, তারপর সেই কম্পাইল ফাইলটা রান করে। হ্যাঁ, আর এখানে কি করে, এখানে সেটা ডাইরেক্টলি মানে যে
হ্যাঁ রান করছে, হ্যাঁ। কোডটা আছে সেটাই মানে ডাইরেক্টলি রান করে যাচ্ছে। হ্যাঁ, আমি যদি একটা নোটপ্যাড ও এইচটিএমএল এর ট্যাগ দিয়ে লিখি, সেটাকে মানে চালালে ব্রাউজারে দেখতে পাই। হ্যাঁ, মানে এটা নট অনলি নোটপ্যাডে, বেসিক্যালি আমরা যে কোনো, আপনি সি শার্পের প্রোগ্রামও নোটপ্যাডে লিখে চালাতে পারেন, সেটাও অসুবিধা নেই। আচ্ছা। জাস্ট আপনার তার জন্য কম্পাইলার দরকার পড়ে, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কম্পাইলারের কাজটা কীরকম থাকে। প্রয়োজনটা নেটিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কম্পাইলারটা কীভাবে কাজ করে, নেটিভ ল্যাঙ্গুয়েজের কম্পাইলারটা করে কি, আপনার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যেটা আপনি ইউজ করছেন, সেটা সি হতে পারে, সি শার্প হতে পারে, জাভা হতে পারে, সেই ল্যাঙ্গুয়েজে আপনি যখন কোডটা লিখলেন, সেই কোডটা প্রথমে আপনার করবে কি, কম্পাইল করে বাইনারি কোডে কনভার্ট করবে, এবং সেই বাইনারি কোড যেটা তৈরি হবে, এক্সিকিউটেবল কোড, সেটা আপনার রান করবে। মানে আপনার এখানে 2 স্টেপ রান করার অপশানস থাকে। কিন্তু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা ডাইরেক্টলি কোড টু রান, মানে ডাইরেক্টলি এটা রান করে, কোড থেকে ডাইরেক্টলি রান করে উইদাউট বাইনারি কনভার্সন, ঠিক আছে? বাইনারি কনভার্সন ডাইরেক্টলি দরকার পড়ে না। তবে বাইনারি কনভার্ট কি হয় না, অবশ্যই হয়, কিন্তু সেটার জন্য আলাদা করে কোনো এক্সট্রা কমান্ড বা এক্সট্রা প্রসেস ফলো করতে হয় না, যেটা কিনা নেটিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দরকার পড়ে। প্রয়োজন আছে। কারণ কেন, কারণটা কেন? আহ, কারণটা কি, এই স্ক্রিপ্টিং গুলো আমাদের ব্রাউজার বেস হয়ে যায় বলে, এইটাই? না, অ্যাকচুয়ালি আমি বললাম এখানে জাভাস্ক্রিপ্ট তো নয় ব্রাউজার বেস, কিন্তু পিএইচপি তো ব্রাউজার বেস নয়, পাইথন তো ব্রাউজার বেস নয়, রুবি তো ব্রাউজার বেস ল্যাঙ্গুয়েজ নয়, না, তাহলে এগুলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কী করে? কারণ কিন্তু এগুলো তো স্ক্রিপ্টের, মানে ধরুন এইচটিএমএল ট্যাগের ভেতরেই তো আমরা কোড গুলো লিখে দিই। মানে আমি না পিএইচপি না, একটু জানি, ওতে ইয়েতে বলছি। পিএইচপিটাও তো ট্যাগ লিখতে যে কোশ্চেন মার্ক, তা পিএইচপির কোডটা লিখতে গেলেও তো সেটাও তো আমার ডাইরেক্টলি, মানে ওটা পিএইচপি এক্সটেনশন ফাইলের মধ্যে লিখে ওটা পিএইচপি এনভায়রনমেন্ট দিয়ে চালাতে হবে, ওটা নর্মাল তো ব্রাউজারে তো চলবে না। না। মেন ব্যাপারটা হচ্ছে নর্মাল ব্রাউজারে তো চলবে না, নর্মাল ব্রাউজারে চলবে না পিএইচপি। হ্যাঁ, নরমাল ব্রাউজারে। পাইথনও তাই, নরমাল। পাইথনও নর্মাল ব্রাউজারে চলবে না, পাইথন এনভায়রনমেন্টেই চলবে। আর সি শার্প ডট নেট ল্যাঙ্গুয়েজও চলবে সেম, মানে এনভায়রনমেন্টে। কিন্তু সি শার্প, জাভা, সি, এরা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, বাট পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, পাইথন, রুবি, এরা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা। কেন? এর মেন কারণটা হচ্ছে কি, অ্যাসপেক্ট রান টাইম এনভায়রনমেন্ট, মানে এএসপি, অ্যাসপেক্ট স্ক্রিপ্ট, এএসপি, মানে এএসপিটা অ্যাকচুয়ালি টার্মটা আমি মনে হয় ভুল করছি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, প্রথমে কি করে নেটিভ ল্যাঙ্গুয়েজ মেনলি কী করে, প্রথমে কম্পাইল করে বাইনারি তে কনভার্ট করে ফাইলটাকে, দেন সেই বাইনারি ফাইলটা আমরা অ্যাকচুয়ালি রান করাই, এবং ফাইনাল প্রোডাকশনের সময় আমরা যে ওই যে কম্পাইলেশন যে ফাইলটা থাকে, সেটাকে অ্যাকচুয়ালি নিয়ে আমরা এক্সিকিউশনে ডিস্ট্রিবিউট করি, এক্সিকিউশনের জন্য আমরা ডিস্ট্রিবিউট করি। কিন্তু আমরা সোর্স কোডটাকে নিয়ে আমরা এক্সিকিউশনে ডিস্ট্রিবিউট করি না, ঠিক আছে? না, মানে পিএক্সি ফাইল মতন টাইপের মানে করে তারপরে নিয়ে আমরা ডিস্ট্রিবিউট করি। এবার ব্যাপারটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে বা পিএইচপির ক্ষেত্রে আমাদের ডাইরেক্ট সোর্স কোড আমাদের তুলে দিতে হয় যখন আমরা প্রোডাকশানে ফেলি, ইন জেনারেল, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কি, এইটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের নেচার। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের নেচার কি, ডাইরেক্টলি কোড টু রান টাইম এনভায়রনমেন্টে চলে যায়, মানে এটাকে বলা হয় জিআইটি, মানে জাস্ট ইন টাইম কম্পাইলার, জিআইটি কম্পাইলার। এবার জাস্ট ইন টাইম কম্পাইলারের জন্য বেসিক্যালি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে কী হয়, ডাইরেক্ট কোড থেকে রান করে উইদাউট কম্পাইলেশন, মানে কম্পাইলেশন প্রসেস দরকার পড়ে না। কম্পাইলেশনটা যেটা দরকার পড়ে সেটা রান টাইমের সময় কম্পাইল করে রান করে নেয়, ঠিক আছে? এটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের নেচার। এবার ব্যাপারটা হচ্ছে কি, তাহলে এবার বলতে পারেন, আচ্ছা তাহলে আমরা রিয়াক্ট নেটিভ যে ব্যাপারটা, সেটা তাহলে কীরকম ব্যাপারটা? কারণ ওটা তো জাভাস্ক্রিপ্টের লেখা না।
এবার ওখানে একটা খেয়াল করে দেখবেন, জাভাস্ক্রিপ্টের লেখা হতে পারে, কারণ বেসিক্যালি কী হচ্ছে, আমাদের প্রত্যেকটা এনভায়রনমেন্টের জন্য, মানে প্রত্যেকটা কাজের জন্য আমরা সিস্টেম লেভেল এনভায়রনমেন্ট পেয়ে থাকি, যেটা দিয়ে আমরা কোডকে কম্পাইল করে থাকি, একটা লেভেল থেকে আর একটা লেভেলে কনভার্ট করে থাকি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, যেটা দিয়ে আমাদের সিস্টেম লেভেল অ্যাপ্লিকেশন, যেটা কিনা মোবাইলে, ডেস্কটপে বা অন্যান্য এনভায়রনমেন্টে যেখানে প্রোডাকশন ভার্সন লঞ্চ করতে হবে, যেটা বাইনারিতে অ্যাকচুয়ালি লঞ্চ হবে, সেই বাইনারি লঞ্চিংয়ের জন্য অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমরা যে কোডটার উপরে কোড করছি সেটা হচ্ছে জাস্ট আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধার জন্য, কারণ আমরা একটা লাইন অফ কোড আমরা লিখে অভ্যস্ত বলে সেই কোডের মধ্যে আমরা কিছু সেটস অফ লাইব্রেরি পাচ্ছি, মানে যারা থার্ড পার্টি ডেভেলপার আছে তারা তাদের এক্সপার্টিস দিয়ে একটা লাইব্রেরি বা প্যাকেজ বানিয়ে দিচ্ছে, সেই প্যাকেজটাকে ইউজ করে যখন আমরা কাজ করছি তখন কী হচ্ছে, সেই কোডটাকে ফেলছি ফার্স্টে কম্পাইলারে, এবং অবশ্যই কম্পাইলার এখানে জাভাস্ক্রিপ্টের জন্য নোট.জেএস কম্পাইলার আছে, ঠিক আছে। তো সেই নোট.জেএস কম্পাইলারে কী করছি, কম্পাইল করছি কোডটাকে, কম্পাইল করে যে প্রোডাকশন রেডি যেটা আউটপুট রিলিজ করছে সেটা কি করছে, সেটা এক্সিকিউশন ফাইল রেডি করছে, যেটা কিনা অ্যাপ্লিকেশানে এক্সিকিউটিভ ফাইল হচ্ছে, এবং অবভিয়াসলি অ্যাপ্লিকেশনের এক্সিকিউটিভ ফাইল যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইএক্সি ফাইল বা বাইনারি ফাইল। তো সেই বাইনারি ফাইলটা তখন রান করছে। তাই জন্য কী হচ্ছে, আমরা যে এখন বর্তমানে যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটা থেকেও আমরা নেটিভ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারছি, কারণ তার মধ্যে কিছু থার্ড পার্টি লাইব্রেরিজ রয়েছে, যে লাইব্রেরিজগুলোকে ইউজ করে আমরা সেই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ থেকে আমরা কম্পাইলেশন করতে পারছি থ্রু কম্পাইলার। এদের নিজস্ব যেহেতু এনভায়রনমেন্ট রয়েছে এবং সেটা যেহেতু অ্যাজ এ কম্পাইলারও কাজ করে, তো সেই ক্ষেত্রে আমরা কম্পাইলেশনের কাজটা করতে পারছি, ঠিক আছে। মানে এইটা হচ্ছে যেমন এই নোট.জেএস কম্পাইলার বা এগুলো যেগুলো রয়েছে, এরা আমাদের এই কাজগুলো করে দিচ্ছে, মানে থার্ড পার্টি হিসেবে করে দিচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে কম্পাইলার কীভাবে কাজ করছে সেটা একটা বড় আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে, কারণ যদি কম্পাইলারের আর্কিটেকচারটা যদি বোঝা যায়, কম্পাইলারের আর্কিটেকচার মেনলি কী করে, ডেটা কনভার্সনের কাজটা করে, কাইন্ড অফ তাই, ঠিক আছে। মানে মাল মেটেরিয়াল আপনি দিলেন, দেওয়ার পরে ওটা একটা মাখিয়ে একটা অন্য জিনিস বানিয়ে দিয়ে দিল, ওইটাই হচ্ছে কম্পাইলারের কাজ। এবার সেই কম্পাইলারকে যেরকম ধরনের ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে সেরকম ধরনেরই কাজ করবে, আর সেই ইনস্ট্রাকশনসগুলো আসছে কোথা থেকে, লাইব্রেরি থেকে, প্যাকেজ থেকে। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে আমরা লাইব্রেরি বা প্যাকেজকে যদি প্রপারলি ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো ধরনের কাজ আমরা করতে পারি। সেটা মেন হচ্ছে কি, আপনি ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ মানে যেটা কিনা সি শার্পে কাজ করতেন, সি শার্পে কাজ করেও কিন্তু আপনি জাভাস্ক্রিপ্টের কাজ করতে পারেন, আবার জাভাস্ক্রিপ্টের কাজ করেও আপনি সি শার্পে কাজ করতে পারেন, যদি কিনা আপনার কাছে সেই রকম লাইব্রেরি অ্যাভেলেবেল থাকে। এটা হচ্ছে কম্পাইলারের প্রসিডিওর, যেটাকে আমরা ইউজ করে কাজ করছি। এবার এখানে আমি আসছি জাভাস্ক্রিপ্টের পার্টে, কারণ মেনলি আমি ওটা চলে গেছিলাম একটু সিস্টেম লেভেলের আর্কিটেকচারে। এবার আমি আসছি জাভাস্ক্রিপ্টের স্ট্রাকচারে কী আসছে, জাভাস্ক্রিপ্ট স্ট্রাকচারে আসছে যে আমরা এখানে লেট, কনস্ট অ্যান্ড ভার, এই তিনটে যে ব্যাপার রয়েছে, এই তিনটে ব্যাপারকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি। আবার এখানে আরেকটা অপশন রয়েছে অটোমেটিক্যালি নট রেকমেন্ডেড, মানে অনেক সময় দেখা যায় যে আমরা ভার, লেট, কনস্ট কিছুই ইউজ করিনি, তাও আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে, এরকমও হতে পারে জাভাস্ক্রিপ্টের মধ্যে, সেই সিচুয়েশনও রয়েছে। কিছু কিছু সিনারিওতে ওই রকম প্রসেসেও কাজ হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, এই মডার্ন জাভাস্ক্রিপ্ট বলতে কীরকম, আমাদের জাভাস্ক্রিপ্টের আইডেন্টিক্যালি দুটো ভার্সনস দেখা যায়, যেটা 2015-এর আগে আর 2015-এর পরে, ঠিক আছে। 2015-এর আগে জাভাস্ক্রিপ্টের ভার্সন ছিল জেএস নয়, ES5, কারণ জাভাস্ক্রিপ্টের অ্যাকচুয়ালি ভার্সন মেজারমেন্ট হয় ইএস দিয়ে, ইকমাস্ক্রিপ্ট। ওকে, ইকমাস্ক্রিপ্ট 5 যেটা ছিল তার মধ্যে বেসিক্যালি যে স্ট্যান্ডার্ডটা ছিল, সেখানে আমাদের এই ওল্ডার ভার্সনের যে ওল্ডার জাভাস্ক্রিপ্ট যে রেকমেন্ডেশন যেটা দেখাচ্ছে, এইটা অ্যাকচুয়ালি ছিল ES5 অবধি। ওখানে কী হতো, ওখানে ভার ডিক্লারেশন ছিল, অথবা নট ডিক্লারেশনেও কাজ হয়ে যেত, যে কারণে কী হতো, অনেক সময় জাভাস্ক্রিপ্টের লেখা কোড ভালনারেবল হয়ে যেত, বা অনেক সময় অনেক সিনট্যাক্স এরর থাকলে পরে তার প্রপারলি আইডেন্টিফাই করা যেত না যে ওটা অ্যাকচুয়ালি ঠিক আছে কি ভুল আছে, ঠিক আছে। কারণ মেন হচ্ছে কি, ওর স্টার্টিং কোথা থেকে শুরু হয়েছে, কোথা থেকে ওটার ডেটা পরিবর্তন হলো, কীভাবে হলো, তার প্রপার আইডেন্টিফাই করাটা অনেক সময় চাপ হয়ে যেত, ঠিক আছে।
এবার সেই জিনিসগুলো হচ্ছে কি প্রোগ্রামিংয়ের একটা লুপহল। বাট ওতে একটা সুবিধা হতো কি, যারা খুব নতুন তারা কিছু একটু এদিক ওদিক করেও কিন্তু প্রোগ্রাম লিখে ফেলতে পারতো, যাতে কিনা কোনো একটা অসুবিধা হতো না। কারণ কি, সি বা নেটিভ ল্যাঙ্গুয়েজে যদি আমরা প্রোগ্রাম লিখতাম, ওখানে প্রথমে আমাদের ডেটা টাইপ সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, যে আমাদের ডেটা টাইপ কোনটা ইউজ করব, তাহলে সেই হিসাবে আমাদের ডেটা টাইপ ডিক্লেয়ার করে তারপরে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো এবং তারপরে আমরা ভ্যালু দেবো তাতে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের কোনো ডেটা টাইপের সম্বন্ধে কোনো আইডিয়া না থাকলেও বা ভ্যারিয়েবলে শুধু জাস্ট আমি নাম ডিক্লেয়ার করে ভ্যালু প্রোভাইড করে দিলাম, হয়ে গেল আমার প্রোগ্রাম রেডি কাইন্ড অফ, ঠিক আছে। এবং এটা চালানোটাও অনেক বেশি সুবিধা, কম্পাইলেশনেও সেরকম খুব একটা প্রবলেম হয় না। কিন্তু যদি প্রবলেম আসে, সেই প্রবলেম সলভ করাটাও খুব ঝামেলা। যতক্ষণ প্রবলেম না আসে ততক্ষণ ঠিক আছে। এবার মডার্ন জাভাস্ক্রিপ্ট কী করেছে, এটা ফেস করেছি মাঝে মাঝে। হুম, এটা 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 জাভাস্ক্রিপ্টের নর্মাল ব্যাপার। যারা জাভাস্ক্রিপ্টে কাজ করে বা করেছে তাদের এরকম তোমার পেজটা দেখা গেল সবই ঠিক আছে, কিন্তু কোনো একটা জাভাস্ক্রিপ্টের ভুলের জন্য আসছে না, তখন আবার ওখানে গিয়ে ঠিক করতে হতো। হ্যাঁ, এবার সেই ক্ষেত্রে তখন তো সেই ক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলো আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, ইএস সিক্সে যখন 2015 ভার্সন যখন লঞ্চ হয়, মানে 2015-এ যেটা লঞ্চ হয় সেটাকে ইএস সিক্স বলে লঞ্চ করে। সেই 2015-এর পর থেকে অ্যাকচুয়ালি কী হচ্ছে, 2015-এ সিক্স লঞ্চ করে, তারপরে 2016-এ 7 লঞ্চ করে। এরমভাবে আলাদা আলাদা ভার্সন প্রত্যেক বছরই কিছু না কিছু আপডেটস দিয়ে লঞ্চ করে ইএস ভার্সন। যে কারণে এখানে আপনি ভার্সনের যদি ম্যাপ দেখেন, এখানে হয়তো নিচে সে রেফারেন্সও থাকতে পারে, এই যে ভার্সন, ঠিক আছে, জিএস ভার্সন। এইখানে প্রত্যেক বছর আলাদা আলাদা করে ভার্সন নেম দেওয়া আছে। এখানে জেএসের হিস্ট্রি এবং জেএসের ভার্সন এবং জেএস ভার্সন কোনটা কত বছর ধরে চলেছে। সব থেকে বেশি চলেছে যেটা, সেটা হচ্ছে ইএস থ্রি অ্যান্ড ইএস ফাইভ, ঠিক আছে। ইএস থ্রি অ্যান্ড ইএস ফাইভ এটা প্রায় দেখুন 10 বছর করে চলেছে, ঠিক আছে, 10 বছর 15 বছর করে চলেছে। তো ইএস ফাইভটা সব থেকে বেশি চলেছে, ইএস থ্রিটা অতটা নয়। কিন্তু ইএস ফাইভ সব থেকে বেশি চলার জন্য ইএস ফাইভের স্ট্যান্ডার্ড কিন্তু প্রত্যেকটা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার এইটাকে কম বেশি জানে। এবার ইএস সিক্সে যে পরিবর্তনটা হয়েছে সেটা জানলেও প্রপারলি জানে না যে কোনটা কখন কীভাবে স্টার্ট হয়েছে বা কীভাবে এটা শুরু হয়েছে। এবার দেখুন, তারপর থেকে 2016, 2017, 2018 এইভাবে প্রত্যেক বছরে নতুন নতুন কিছু না কিছু অ্যাডিশনস আসছে। এবার হচ্ছে কি, এরা ইএস সিক্সের পর ইএস সেভেন, ইএস এইট এরমভাবে করতে যাচ্ছিলো। তারপর দেখলো যে প্রত্যেক বছরই যদি আমরা কিছু না কিছু আপডেটস দিই, তাহলে কেন ওটা সালের সঙ্গে নাম দিই। তাই জন্য ওরা করে দিয়েছে কি, ইএস নামটা হারিয়ে এখন ভার্সন নেম হয়ে গেছে ওই সালের সঙ্গে, মানে ইয়ারের সঙ্গে, যে ইয়ারে যেটা রিলিজ করছে সেই ইয়ারে সেই নাম দিয়ে এটা রিলিজ করে দিয়েছে। এই যে যেমন কিনা এই যে টেম্পোরাল ডেট, এটা আবার নিউ ফিচার্স 2026-এর, ঠিক আছে। তো বেসিক্যালি এরকম কিছু নতুন নতুন কিছু না কিছু অ্যাডিশন করেই চলেছে প্রত্যেক বছরে। যে কারণে একটু আমি যখন এটা দেখলাম, এটা আমার কাছে নতুন লাগলো, কারণ অবভিয়াসলি এটা যেহেতু নতুন বেরিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্ট এইভাবে প্রত্যেক বছর নতুন নতুন কিছু না কিছু বার করছে। এবার সেটা যেটা বার করছে সেটা তো আমরা অবশ্যই ডকুমেন্টেশন থেকে দেখে জেনে নেব, কিন্তু তারপরেও ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মেন জানতে হবে যে যেগুলো আমাদের রেগুলার ইউজ করতে হবে রেগুলার বেসিসে। তো রেগুলার বেসিসে যেগুলো আমার ইউজ না করলেই নয়, সেগুলো আমাকে জানতে হবে। তার মধ্যে মেন হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। ভ্যারিয়েবল ডিক্লারেশনে আমাদের মোটামুটি 4 রকম প্রসেস রয়েছে ডিক্লারেশন করার। এই দুটো হচ্ছে ওল্ডার ডিক্লারেশন প্রসেস, এবং এই দুটো এখনকার দিনে নট রেকমেন্ডেড, তার কারণও আছে। আর এইটা এখন সব থেকে বেশি রেকমেন্ডেড যদি করা যায়। এবার কোনটা কখন কিভাবে করা হয় সেটা জানলে সুবিধা হবে। ভার অ্যাকচুয়ালি হচ্ছে কি, ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্যই মেনলি ইউজ হয়। তাতে আমাদের সুবিধা হয় কি বুঝতে, যে এইখানে আমাদের ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার হলো, ঠিক আছে। যদি নাও করা হয় তাও ডিক্লেয়ার হয়ে যেতে পারে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি রেকমেন্ডেড নয়। এবার ব্যাপার হচ্ছে কি, যদি লেট অ্যান্ড কনস্ট এই দুটো যদি ইউজ করি, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কী? লেট হচ্ছে কি, আমরা এখানে যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ঠিক আছে,
এইখানে একটা ব্যাপার হয় কি, মনে করুন লেট এ বলে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। হুম 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 এবার সেই লেট এ বলে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে তার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিলাম। হুম আমরা যদি পরবর্তীকালে মনে করি যে ভ্যালু চেঞ্জ করে দেবো, মানে এতে আগে বসানো ছিল 10, তারপরে আমরা এ ইকুয়াল টু 20 বসিয়ে দিলাম, 20 ভ্যালু রিপ্লেস হয়ে গেল, ঠিক আছে। মানে হুম, ভ্যারিয়েবল ডিক্লারেশন হয়ে গেল, বাট ভ্যালু আপডেট হয়ে গেল। হ্যাঁ কিন্তু আবার লেট এ করে যদি আপনি আবার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার চেষ্টা করেন, হবে না। মানে লেট কি করছে, আপনাকে ডিফাইন করছে যে আপনি অলরেডি একবার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছেন ওই নামে, তো আপনি সেই ভ্যারিয়েবল আবার ডিক্লেয়ার করতে পারবেন না। হ্যাঁ, মানে সেম নামে দুটো ভেরিয়েবল হতে পারবে না। হ্যাঁ, কারণ এতে কি হচ্ছে, কনফিউশন সৃষ্টি হতে পারে যে কোন ভ্যারিয়েবলটাকে অ্যাকচুয়ালি কল করা হবে, কারণ অলরেডি তো ডিক্লেয়ার্ড, তাহলে আবার নতুন করে কেন ডিক্লেয়ার করা হচ্ছে। তো সেই ব্যাপারটাকে এ মানে প্রোটেক্ট করছে, যে যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে সেই ভ্যারিয়েবলটাকে প্রোটেক্ট করছে যে এটা অলরেডি ডিক্লেয়ার্ড, তাই জন্য আবার নতুন করে ডিক্লেয়ার করতেই যাও না। কিন্তু ভারের ক্ষেত্রে সেই ব্যাপারটা হতো না, মানে একবার ডিক্লেয়ার করার পরে আবার সেম ভ্যারিয়েবল আমি আবার ডিক্লেয়ার করতে পারতাম ভার দিয়ে, এবং তাতে আমার ভ্যালু যা ইচ্ছে তাই বসাতে পারতাম, ঠিক আছে। আর অটোমেটিক্যালি যে ব্যাপারটা আছে সেই ক্ষেত্রেও অনেকটা অন্যরকম, যে আমার যদি নাও থাকতো তাও ভুলবশত যদি কিছু ডিফাইন করে দিয়েছি তো সেটাও চলে যাচ্ছে। এবার এখানে লেটের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেম নামে ভ্যারিয়েবল একটা বিশেষ স্কোপে বসবে, মানে একটা এখানে জাভাস্ক্রিপ্টের দুটো স্কোপ জেনারেলি থাকে, একটা হচ্ছে লোকাল স্কোপ আর একটা হচ্ছে গ্লোবাল স্কোপ। আচ্ছা। লোকাল স্কোপ গ্লোবাল স্কোপ ব্যাপারটা জানা আছে? যেটা যদি আমরা কোনো ভেরিয়েবলকে আমরা মানে গ্লোবালি ডিক্লেয়ার করে রাখি, যে কোনো ফাংশন থেকেই ওটা ভ্যালু নিচ্ছি, এরকমই তো ব্যাপার নাকি? আর হ্যাঁ, যদি মানে কোনো ফাংশনের বেসিক্যালি গ্লোবাল স্কোপ বলতে আমরা এমন একটা জায়গায় ডিক্লেয়ার করলাম যেখান থেকে আমরা ওই ভ্যারিয়েবলের অ্যাক্সেস সমস্ত জায়গায় পেতে পারি। হ্যাঁ হ্যাঁ, মানে এটা কমন। হ্যাঁ, এটা হচ্ছে কমন সেকশন যেখান থেকে আমরা সমস্ত জায়গায় এর অ্যাক্সেস পেতে পারি। আর লোকাল স্কোপ বলতে বেসিক্যালি ফাংশন স্কোপকে বোঝায়, যখন কিনা আমরা কোনো একটা ফাংশন ডিক্লেয়ার করি, সেই ফাংশনসের মধ্যে যখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন সেটা সেই ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু এই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কী হয়, এখানে লোকাল স্কোপ গ্লোবাল স্কোপটা কিছুটা ভালনারেবল আছে। এখানে ভার দিয়ে আমি এ করে, এখানে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এখানে 10 দিয়ে আমি লিখলাম, ঠিক আছে। আবার এখানে করলাম কি, আমরা এই যে ভ্যারিয়েবলটা এটাকে স্কোপ ডিফাইন করার জন্য এইখানে কার্লি ব্রেস ইউজ করতে পারি, যার মধ্যে আমরা ভ্যালু এইভাবে ডিফাইন করলাম, ঠিক আছে। এইখানে আমরা ভার দিয়ে ডিফাইন করলাম, ঠিক আছে। এবার দেখা যাক এই যে ভ্যারিয়েবল যেটা ডিক্লেয়ার হলো, এবার এই যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার হয়েছে এটাকে কীভাবে আমরা এর আউটপুটটা পেতে পারি। আমি এই যে যেটা চালাচ্ছি এটা চালাচ্ছি আমি নোট জেএস এনভায়রনমেন্টের মধ্যে, ঠিক আছে। ব্রাউজারে আপাতত দিচ্ছি না। এবার নোট জেএস এনভায়রনমেন্টে চালালে কী হচ্ছে, আমি ডাইরেক্টলি কনসোলে দেখতে পাবো কোডের সঙ্গে সঙ্গে। তো সেটার জন্য আমাদের একটা সুবিধা রয়েছে, তার জন্য অবশ্যই আমাদের নোট জেএস এনভায়রনমেন্ট আমাদের সিস্টেমে থাকতে হবে, ঠিক আছে। গেট নোট জেএস করে এবার হচ্ছে কি আপনার যেরকম সিস্টেম থাকবে সেই সিস্টেম অনুযায়ী আপনি ইনস্টল করবেন, ঠিক আছে। এবার এখানে বিভিন্ন রকমের ইনস্টলেশন প্রসেস রয়েছে। নোড.জেএস আর এটা করা আছে, মানে ভিজুয়াল স্টুডিও কোড, যেটা এই দুটো আমি কম্পিউটারে করে দেখেছি। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে, এবার কিন্তু আমি ইয়ে দিয়ে দেখিনি কখনো, এই কনসোল দিয়ে দেখিনি সেটা। এই আজকে আমি তাহলে এটা টেস্ট করে দেখবো। হুম, তো বেসিক্যালি এখানে নোট জেএস দিয়ে আমরা এখানে কাজকর্ম করছি, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি এটা আমরা ব্রাউজারেই দেখতে পেতাম, কিন্তু ব্রাউজারে দেখতে গেলে আমাকে HTML পেজের সঙ্গে এমবেড করতে হতো এই কোডটাকে। হ্যাঁ হ্যাঁ আমি আপাতত HTML পেজ রাখিনি, তো সেই কারণে আমি এখানে নোট করে অ্যাপ ডট জেএস করে আমি এই ফাইল থেকে ডাইরেক্টলি দেখছি, ঠিক আছে। এবার এখানে দেখুন একটা জিনিস কীরকম ঘটেছে, এখানে লাইন বাই লাইন রান করছে, ঠিক আছে। হ্যাঁ লাইন বাই লাইন রান করছে, তো পাঁচটা কী হচ্ছে, এখানে 10 ডিক্লেয়ার করা হয়েছে এবং এখানে একে ডিক্লেয়ার করা হয়েছে ভেতরে। তো এখানে এ ভ্যালুটা যেটা আছে সেটা এখানে শো করছে, আবার এখানে যেটা আছে বি এর ভ্যালুটা সেটা শো করছে। তার মানে এখানে দেখুন বাইরে হচ্ছে। হ্যাঁ এই যে কার্লি ব্রেস যেটা রয়েছে,
ঠিক আছে, এই কার্লি ব্রেসের কিন্তু কোনো রকম সেপারেশন ডেটাকে করতে পারিনি, মানে ডেটা সেপারেশনটা করতে পারিনি। কেন? কারণ এইখানকার ভ্যালু এখানে ঢুকে পড়েছে, আর এইখানের ভ্যালু এখানে চলে আসছে। কারণ প্রথমবার যেটা ডিক্লেয়ার হয়েছে এতে, সেটা এখানে চলে আসছে, আর দ্বিতীয়বার যেটা ডিক্লেয়ার হয়েছে সেটা বাইরে চলে আসছে। ওকে, তার মানে ভেতরের পার্টটাও বাইরে আসতে পারে, বাইরের পার্টটাও ভেতরে আসতে পারে। এবার এইটাকে যদি আমি লেট করে দিই, এবার এটাকে চালালাম, পুরো ব্যাপারটা এরর এসে গেল। কেন? এখানে কি বলছে? বি নট ডিফাইন, মানে বিশেষ করে এই জায়গাটায় আটকে দিচ্ছে। ঠিক আছে, এই জায়গাটায় চলে যাবে, মানে আমি যদি এই জায়গাটাকে বন্ধ করে দিই আপাতত, আমার এর ভ্যালু যেটা আসার দরকার সেটা চলে আসবে, কিন্তু বি এর ভ্যালুর জন্য আসবে না। কারণ বি এর ভ্যালুটা কোলাপস হয়ে আছে এই কার্লি ব্রেসের আন্ডারে। এই যে কার্লি ব্রেসের আন্ডারে যেটা কোলাপস হয়ে আছে, এটাকেই অ্যাকচুয়ালি লোকাল স্কোপ বলা যায়। ঠিক আছে, এখানে ফাংশন স্কোপের ব্যাপার না, এটা হচ্ছে লোকাল স্কোপ। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে ভ্যালুটা যেটা মানে কোলাপস হয়ে গেল, এই পার্ট এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে গ্লোবালি রয়েছে, আর এটা হচ্ছে লোকালি রয়েছে, এবং লোকাল থেকে আমার এখানে আর বেরোচ্ছে না। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি এবার ভ্যারিয়েবল ভ্যালুটা আমি 1 রাখার চেষ্টা করছি। এখানে কি করছি? এটাকে এ করছি, এইখানেও আমি এ রাখছি। ওকে, তাহলে এইবার এই ক্ষেত্রে কি হচ্ছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখুন, আমি এখানে কিন্তু সেমিকলন দিইনি, লাইন এন্ডিংয়ের সেমিকলন দিইনি। অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সেমিকলনেরও এখন দরকার পড়ে না। ঠিক আছে, এটা তখনই দরকার পড়ে যদি কিনা আমার এক লাইনে যদি কোড লিখতে হতো পরপর, তখন সেক্ষেত্রে আমার সেমিকলন দরকার পড়তো। যদি আমার এক লাইনে যদি পুরো কোডগুলো পরপর লেখা হতো, তখন আমার সেমিকলনটা দরকার পড়তো। কিন্তু যেহেতু আমার প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা করে করছি, সেক্ষেত্রে দরকার পড়ছে না। তাই বলে এই নয় যে আমি এটা যদি লিখি তাতে আমার কোনো ক্ষতি হবে, ভুল নয়, মানে এটাতে আমার ভুল নয়, কিন্তু না লিখলেও চলে যায়। ওকে, এটা হচ্ছে এর সুবিধা। এবার দেখুন এখানে ঘটনাটা কি দাঁড়ালো। এই যে লেট এ করলাম যে, ঠিক আছে, এবার দেখুন এইখানে ঘটনাটা কি দাঁড়ালো। এই এর ভ্যালুটা এইখানে ঢুকলো, ঠিক আছে, এবং এইখানে ঢুকলো, এবং এইখানে কি হচ্ছে, দুটো যেহেতু আলাদা আলাদাভাবে আমাদের ডিক্লারেশন হয়েছে, এবং দুটোরই ভ্যালু কিন্তু দেখুন, যেহেতু প্রথমে এইটা এক্সিকিউট হয়েছে, তো সেক্ষেত্রে 20 আসছে, আর তারপরে ক্ষেত্রে 10 আসছে, কারণ কি 10টা এইখানে রয়েছে, বাইরে বাইরে অ্যাক্সেস করছে। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা এটাকে এখানে এইভাবে পাচ্ছি। ওকে, মানে আগে লোকালিটা আসছে, তারপরে গ্লোবাল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার যেহেতু লাইন বাই লাইন চলছে, তো সেই হিসাবে চলছে, মানে এখানে তো এরকম কোনো নাই যে ফাংশন ডিক্লারেশনে ব্যাপার আছে। আগে যে কনসোল লগটা যেটা আউটপুট দিচ্ছে সেটা আগে শো করছে, তারপরে আসছে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি এখানে এই লেটের পার্টটা যেটা আছে সেটাকে সরিয়ে দিলাম। এবার দেখা যাক যে কী জিনিসটা দাঁড়ায়। কী হলো ব্যাপারটা? 20 তে আসছে। দুটোই 20 হয়ে যাচ্ছে। কেন? ওইটা উপরের লেফটটাকে আলাদা ভেরিয়েবল ভাবছে। আলাদা ভ্যারিয়েবল তো অবশ্যই এটা, কিন্তু মেন ব্যাপার হচ্ছে এই যে ভ্যারিয়েবলটার মধ্যে কী হয়েছে, ভ্যালুটা আপডেট হয়ে গেছে না। এবার এখানে আপডেট যে ভ্যালুটা হয়ে গেছে, সেই ভ্যালু আপডেটটাই এখানে এসে গেছে। আচ্ছা আচ্ছা, স্কোপ আলাদা তখনই হচ্ছে যখন কিনা আমরা এইখানে এইভাবে ডিক্লেয়ার করছি, কিন্তু এই এই ডিক্লারেশনটা যদি আমি এখান থেকে বার করে আমি যদি এখানে করতে চাইতাম, এখানে যদি করতে চাইতাম, এরর, কারণ বলছে অলরেডি ডিক্লেয়ার্ড, তো সেই কারণের জন্য এটাকে যখন আমি এর ভেতরে লিখছি তখন কোনো প্রবলেম নেই, কারণ দুটো আলাদা জায়গায় রয়েছে, তাই জন্য দুটো ভ্যালু আলাদা হচ্ছে। কিন্তু যদি আমি এই যে ব্যাপারটা যদি মুছে দিই, এই ব্যাপারটা যদি আমি মুছে দিই, তখন কি হচ্ছে, ভ্যালু আপডেট হয়ে যাচ্ছে, এবং দুটোতেই আমি ভ্যালু এক হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। মানে ওই এর উপরে যে এটা 10 হয়ে আছে, সেটা ভেতরে এসে আপডেট হয়ে 20 হয়ে যাচ্ছে, সেই 20টাই দুবার কনসোলে দেখাচ্ছে। এবার এই যে ব্যাপারটা, এই লেট যেভাবে কাজ করছে, কনস্টও সেই সেমভাবেই কাজ করবে, কনস্টও ঠিক সেইভাবেই কাজ করবে। সে কারণে কনস্ট আর লেটের মধ্যে তেমন পার্থক্য এই মুমেন্টে তো বোঝা যাবে না। কিন্তু
এইখানে বোঝা যাবে। যদি আমি এইখানে এই যে জিনিসটা করলাম, এইটা করে এবার যদি ট্রাই করি, এবার বলবে কি কনস্ট্যান্ট ভ্যারিয়েবল যেহেতু, সেক্ষেত্রে আমরা ভ্যালু আপডেট করতে পারবো না। কনস্ট্যান্ট মানেটাই হচ্ছে এটাই যে এ ডেটা টাইপ আর ভ্যালু, ওই ভ্যালুটাই হয়ে গেছে। মানে এইটার উপর মাউস ওভার করলে পরে দেখুন এখানে এ কোলন 10 দেখাচ্ছে, মানে বেসিক্যালি এর ডেটা টাইপও হয়ে গেছে ভ্যালুটা, আর ডেটাটাও হচ্ছে ভ্যালুটাই। যদিও এর ডেটা টাইপটা আমরা যদি চেক করতে চাই, মানে আমি যদি এখানে ডেটা টাইপ যদি চেক করতে চাই, আমি এখানে এটাকে সরিয়ে দিলাম। এখানে ডেটা টাইপ চেক করতে গেলে টাইপ অফ ফাংশন দিয়ে আমরা চেক করব। মানে এটা অ্যাকচুয়ালি ফাংশন, বাট এটাকে যখন আমরা এইভাবে কল করব তখন হয়ে যায় এটা ফাংশন, আর যদি কিনা আমরা এইভাবে কাজ করি তখন হয়ে যায় এটা অপারেটর, টাইপ অফ অপারেটর। তো এবার এইটাকে যদি আমরা ইউজ করছি, এখানে বলছে এই টাইপ অফ করে, মানে এটা ডেটা টাইপ হচ্ছে নাম্বার, কিন্তু যখন আমরা এটার উপরে মাউস ওভার করছি কনসোলে, মানে ভিজুয়াল কোড এডিটরে, তখন এ কিন্তু ডাইরেক্টলি বলছে ডেটা টাইপই হচ্ছে 10, মানে ইটসেলফই ওর 10ই হয়ে গেছে। মানে ওর নাম্বার টাইপ হয়তো ডেটা টাইপটা নাম্বার, কিন্তু ও ইটসেলফ ডেটা টাইপ হিসাবেই ও এ হয়ে গেছে। তো মেনলি কে তুমি আর 20 করতে পারবে না এখানে। মানে অন্য কোনো ভ্যালুই অ্যাসাইন করতে পারবো না। মানে একবার যখন কনস্ট্যান্ট যখন হয়ে গেছে তখন আমরা অন্য কোনো ভ্যালুই অ্যাসাইন করতে পারবো না। এটা কাইন্ড অফ আপনার ফাইনাল ভ্যারিয়েবলের মতো, ঠিক আছে? তো যেটা কিনা আপনার ওয়ান টাইম আপনার ডিক্লেয়ার হয়ে যাচ্ছে, ব্যাস আপনার সঙ্গে সঙ্গে ওই ডেটা টাইপটা কমপ্লিটলি সেট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ভ্যালু এবং ডেটা টাইপ কোনোভাবেই চেঞ্জ হবে না কনস্ট্যান্টের মধ্যে। ওকে, তো এই হচ্ছে কনস্ট্যান্টের ব্যাপারটা। এবার ব্যাপারটা হচ্ছে কি, যেখানে কিনা আমরা ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন না করেও আমরা ভ্যালু ডিফাইন করতে পারি, ঠিক আছে? এবং লগ এখানে অ্যাপ্লাই করছি, জাস্ট উইদাউট ভ্যারিয়েবল ডিক্লারেশন হয়ে গেল। এবার এ ইকুয়াল টু 20 যদি করি, সেটাও হয়ে যাচ্ছে, কারণ কি বলছে ব্যাপারটা, জাভাস্ক্রিপ্ট বলছে যে এইগুলোও সাপোর্ট করে, ঠিক আছে? এবার ঘটনাটা হচ্ছে এখানে কোশ্চেন হতে পারে না যে এইরকম হলে তো তাহলে তো মুশকিল হয়ে গেল ব্যাপারটা। বোঝা যাচ্ছে না। মানে কখনো ডিক্লেয়ার করছি, কখনো ডিক্লেয়ার করছি না, কখনো ভার ডিক্লারেশনের কাজ হচ্ছে, কখনো লেট ডিক্লারেশনের কাজ হচ্ছে, কখনো কনস্ট, ঠিক আছে? এবার তাহলে হিসাব মতন তাহলে আমার যদি ডিক্লেয়ার, যেটা ডিক্লেয়ার হচ্ছে সেটা তবুও ঠিক আছে, মানে ভার তবুও ঠিক আছে যে আমার ডিক্লেয়ার হচ্ছে, কিন্তু এখানে তো উইদাউট ডিক্লারেশনে আমার ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই না? এটা ভ্যারিয়েবল ক্রিয়েট না হলে তো নিশ্চয়ই ভ্যালুটা দেখাতো না। তাহলে এই ক্ষেত্রে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে কীভাবে সলভ করা যেতে পারে, যাতে কিনা আমার কমসে কম ভারটা ডিক্লেয়ার করে যাতে ডিক্লেয়ার করা যায়, কারণ এটা তো ঠিক না। না, এটা তো মানে কনফিউশন হয়ে যাচ্ছে প্রথমত, যে একই নাম আবার ভ্যালু দু রকম। মেন হচ্ছে অ্যানোনিমাসলি ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। এবার অ্যানোনিমাসলি ভ্যারিয়েবল যদি ডিক্লেয়ার হয়ে যায় তাহলে ডেফিনেটলি আমার সেই কাজটা কিন্তু ঠিক না, মানে রেজাল্টটা ঠিক মানে পাবো না। কখনো 10-এ যদি রেজাল্ট পাই, আবার 20-তে রেজাল্ট বদলে যাবে। তো বেসিক্যালি এখানে মেনলি কি করছে যে আমাদের ডেটার ভ্যালুটাকেই ভুলভাল করে দিতে পারে, বা প্রোগ্রামটাকেই পুরো ঘেটে দিতে পারে। কারণ এইভাবে করলে পরে হয়তো যে নতুন সে তো ভুল করতেই পারে, ইনফ্যাক্ট আমরা নিজেরাই কোড করতে করতে অনেক সময় ভুলে যেতে পারি যে এই ভ্যারিয়েবলটা আগে ডিক্লেয়ার হয়েছিল কোথাও, কারণ আটকায়নি তো। তো সেই কারণে মেনলি আমরা যে ভ্যালুটা দরকার চাইছি সেটাই আমরা পাচ্ছি না, এবং তখন ডিবাগিং করতে প্রচুর টাইম চলে যাবে। তো এর আগে একটা ইউজ স্ট্রিক্ট বলে এই অপশানস আছে, এইটাকে আমরা লাগিয়ে দিতে পারি সিঙ্গেল কোটেশনের মধ্যে, ঠিক আছে? এইটা যেই মোমেন্টে লাগিয়ে দেবো সঙ্গে সঙ্গে বলবে এ ভ্যারিয়েবল নট ডিফাইন্ড,
ইজ নট ডিফাইন, ঠিক আছে, মানে এটা রেফারেন্স এরর হয়ে গেছে, ডিফাইন হয়নি। এবার আমি যদি এটাকে ভার লাগিয়ে দিই, প্রবলেম সলভ, ঠিক আছে। ঠিক আছে। তো এই হুম, এইটা দিয়ে আমরা আটকাতে পারি। হ্যাঁ, এইটা দিয়ে আমরা মানে উইদাউট ডিক্লারেশনে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। হ্যাঁ, ভ্যারিয়েবল ডিক্লারেশনের কোনো না কোনো সিনট্যাক্স অ্যাটলিস্ট ইউজ করতে হবে, সেটা ভার হতে পারে, লেট হতে পারে, কস্ট হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক্যালি মেন ব্যাপার এই ভ্যারিয়েবল ডিক্লারেশনের ব্যাপারটা, যেটা আমি দরকার একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হিসাবে। আশা করি এই যে ডিফারেন্সিয়েশনটা ভালো লাগলো, কারণ এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু না জানলে কিন্তু অসুবিধা হয়। অসুবিধা মানে ডিক্লেয়ার করার ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। এই যে এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য ডলার দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, তো এই ডলার দিয়ে ভ্যারিয়েবল ডিক্লারেশনটাও ভ্যালিড। মানে অনেক সময় অনেকে ভাবতে পারে যে ডলার দিয়ে কি ভ্যারিয়েবল ডিক্লারেশন করা যাবে, কিন্তু এখানে ডলার দিয়েও আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশন করতে পারি। এটা কারণ এই সিনট্যাক্সটা ইউজ করে, মানে এই ডলার সিনট্যাক্সকে ইউজ করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয় পিএইচপিতে। তো সেক্ষেত্রে অনেকের কনফিউশন থাকতে পারে যে এটা দিয়ে করা যায় কিনা। আবার অনেক সময় অনেকে আন্ডারস্কোরকে ভাবে যে এটা দিয়ে কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যেতে পারে স্টার্টিংয়ে আন্ডারস্কোর দিয়ে, সেটাও করা যায়, ঠিক আছে। তো সেই কারণে এটাও দেখিয়েছে যে এটা দিয়েও আমরা ভ্যালিড করতে পারি, কিন্তু কোনো নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো না কোনো ভ্যারিয়েবল নেম, ঠিক আছে। তো যাই হোক, এখানে যা যা ভ্যারিয়েবলের ব্যাপারে যা বলেছে অলমোস্ট বাদ বাকি বুঝে যাওয়া সম্ভব। এবার আমি যে জিনিসটা দেখালাম সেটাই এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এবার এটাকে ফাংশন স্কোপের মধ্যেও ফেলেও দেখানো যেতে পারে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এই ফাংশন স্কোপের ব্যাপারটা কখন আসতো, মানে ভ্যারিয়েবলে ভারে কখন আমাদের এই স্কোপটা ইউজ হয়। ভারের ক্ষেত্রে যখন আমরা এটাকে ইউজ করি, মানে ভারকে যদি আমরা এনক্যাপসুলেট করতে চাই, তখন সেটাই শুধুমাত্র ফাংশনের ক্ষেত্রেই এনক্যাপসুলেট হতে পারে ভারে, আদারওয়াইজ ভারে এনক্যাপসুলেট হয় না কার্লি ব্রেসের মাধ্যমে। মানে এই যে এখানে যে কার্লি ব্রেসটা রয়েছে এইটাতে ভার কাজ করে না, কিন্তু যদি আমরা ফাংশনের মাধ্যমে যদি ওইটাকে যদি ডিক্লেয়ার করতাম তাহলে একটা হতো, ওকে। তো এইভাবে আমাদের সমস্ত ভ্যারিয়েবলের যে ডিক্লারেশন যে প্রসেস সেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, এই যে, ওকে। এবং এইখানে আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশনের যে প্রসেসগুলো আছে পরপর সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরের ব্যাপারটা হচ্ছে কনস্টের অবভিয়াসলি এখানে রিডিক্লারেশন প্রসেস সম্ভব নয়, ঠিক আছে। রিডিক্লারেশন প্রসেস সম্ভব হচ্ছে না, এবং রিডিক্লারেশন রিঅ্যাসাইনমেন্ট সম্ভব নয়। কনস্টের ক্ষেত্রে এটা একটা ব্যাপার আছে। কনস্টের ক্ষেত্রে এইখানে যখন দিয়ে আমরা অ্যারে ডিক্লেয়ার করি, ঠিক আছে, সেই অ্যারের মধ্যে আমরা কিন্তু ভ্যালু চেঞ্জ করতে পারি, এইটা একটা ব্যাপার আছে। এইখানে কনস্ট্যান্টের মধ্যে আমরা যদি ভ্যালু চেঞ্জ করতে চাই তখন কিন্তু আমাদের ভ্যালু চেঞ্জ হয়ে যায়। আবার এখানে যদি আমরা এক্সট্রা ভ্যালু যদি অ্যাড করতে চাই তখন সেটা অ্যাডও হয়ে যাচ্ছে। তার মানে এখানে দেখুন সাব ভলভো বিএমডাব্লিউ জিরোতে যেটা সাব ছিল সেটাকে টয়োটা বানিয়ে দিয়েছে পরে, আর বিএমডাব্লিউর পরে অডিকে অ্যাড করে দেওয়া হয়েছে। এটা কিন্তু কস্টে সম্ভব, কস্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রে, ঠিক আছে। কারণ বেসিক্যালি এখানে এই যে স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটা আছে এটাকে আমরা ইউজ করে কিন্তু অ্যাকচুয়ালি ভ্যারিয়েবলের অ্যারে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। তো সেই অ্যারে ডিক্লারেশনের প্রসেসে এটা রয়েছে। এইখানে এর একটা ব্যাপার বলছে
যে এই ক্ষেত্রে আমরা এইটা তো করতে পারছি, কিন্তু তাই বলে এই নয় যে আমরা এইখানে রিভ্যালুয়েশন করতে পারবো। মানে এই যে আউটপুটটা যেরকম দাঁড়াচ্ছিল এখানে, ঠিক আছে, সাব চেঞ্জ করে টোয়েটা হয়ে গেছে, তো আমি আবার এখানে টোয়েটাকে ডাইরেক্টলি বসিয়ে সেট করব, সেটা সম্ভব না। ঠিক আছে, সেটা সম্ভব না। বলছে এখানে রিঅ্যাসাইনমেন্ট সম্ভব নয়, কিন্তু আমরা অ্যারে নিয়ে যদি কাজকর্ম করতে চাই সেটা চাইলে করতে পারি। ঠিক আছে, এইখানে আমরা এইখানে এইটা যেটা হচ্ছে এটা জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট টাইপ। ঠিক আছে, যেখানে কি হচ্ছে কি ভ্যালু পেয়ারিংয়ে ডেটা সেট করা হয়েছে, যেখানে বেসিক্যালি এটাকে কাইন্ড অফ বলা যায় অ্যাসোসিয়েটিভ অ্যারে। মানে আপনার সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো অ্যাসোসিয়েটিভ অ্যারে রয়েছে, কারণ আমরা জেনারেলি দু রকম অ্যারে পেয়ে থাকি, একটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। ইন্ডেক্স অ্যারে যেটা হয় সেটাতে কী হয়, নাম্বার দিয়ে আমরা কল করে থাকি বা নাম্বার দিয়ে ডেটা অ্যাসাইন করে থাকি। ঠিক আছে, কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কী হয়, কি দিয়ে আমরা ডেটা রিট্রিভ করি বা অ্যাসাইন করি, তাই না? মানে সেক্ষেত্রে কি ভ্যালু পেয়ারিং ব্যাপারটা। তো এইখানে এই যে কার্লি ব্রেসটা দিয়ে আমরা কি ভ্যালু ডেটা অ্যাসাইন করছি। ঠিক আছে, তো কি প্লাস ভ্যালু, কি প্লাস ভ্যালু, কি প্লাস ভ্যালু। এবার ভ্যালু চেঞ্জ করার জন্য এখানে কি অ্যাপ্লাই করে ভ্যালুটাকে চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, এবং অবভিয়াসলি সেক্ষেত্রে আমাদের ভ্যালু টাইপ চেঞ্জ হচ্ছে, অথবা এখানে আমরা এক্সট্রা অ্যাডিশনাল প্রপার্টি যদি অ্যাড করতে চাই করতে পারছি। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে এই যে দুটো টাইপের যে অ্যারে আমরা দেখতে পাচ্ছি, বেসিক্যালি এটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে বলতে পারি, বাট এই যে দুটো অ্যারে দেখতে পাচ্ছি, এই দুটো অ্যারেকে অ্যারে বলে সিনট্যাক্স আমরা পেতে পারি, বাট জাভাস্ক্রিপ্ট এই দুটোকে জেনারেলি বলে থাকে অবজেক্ট। জাভাস্ক্রিপ্ট এই দুটোকে জেনারেলি বলে অবজেক্ট। তবে পড়াশোনার সময় এইটাকে জেনারেলি অ্যারে বলে আর এইটাকে জেনারেলি অবজেক্ট বলে, এটাকে জেনারেলি অবজেক্ট বলে। বাট যখন আপনি ডেটা টাইপ চেক করবেন, যদি কখনো মনে হয় যে আপনাকে ডেটা টাইপ চেক করতে হবে, তো এখানে ভার না, কনস্ট দিয়ে লিখছি, কনস্ট CARS কার্স করে এখানে আমরা এই কার্স অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এবার এই যে কার্স যেটা আমরা অ্যাপ্লাই করলাম, এই কার্সের ভ্যালুটা যদি আমরা চেক করি, কার্সের ভ্যালু যদি আমরা চেক করি, এখানে কার্সের ভ্যালুগুলো আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ডাইরেক্টলি। এবার এর যদি আমরা টাইপ অফ চেক করি, টাইপ অফ যদি চেক করি, দেখা যাক কী আছে, টাইপ অফ অবজেক্ট। বাট এটাও যখন আমরা পড়ি তখন আমরা এটাকে অ্যারে বলেই আমরা পড়ি, বাট যখন টাইপ অফ চেক করা হয় তখন এটাকে অবজেক্ট বলা হয়। আবার এখানে যদি কনস্ট কার ইনফো ইনফো করে যদি আমরা কার ইনফো চেক করি, এইটুকুই রাখলাম। তো এবার এই ব্যাপারটাকে যদি আমরা এখানে চেক করি, তাহলে এখানে টাইপ অফ ইউজ করে কার আইএনফো যদি করি, তাহলে কি হচ্ছে, এটাকেও আমরা অবজেক্টই পাচ্ছি। তার মানে দুটো টাইপই আমার এখানে অবজেক্ট। ঠিক আছে, বাট এইখানে যখনই আমরা একে ডিক্লেয়ার করা বা চেঞ্জ করা যদি আমরা কথা ভাবতে চাই, তাহলে এখানে কি আছে, কার্স ডট এটা করলাম, এবং অবভিয়াসলি এখানে লগ ক্রিয়েট করে এটাকে দিলাম, তাহলে এখানে আমাদের এক্সট্রা অ্যাডিশনাল প্রপার্টি অ্যাড হয়ে গেল। অথবা আমরা এখানে যদি পপ করি, আমরা এখান থেকে পপ করলাম,
যেটা লাস্টে ঢুকেছিল সেটা বেরিয়ে গেল। ওকে, তার মানে বেসিক্যালি ফার্স্ট ইন ফার্স্ট আউট যে ব্যাপারটা সেটা আমরা এখান থেকে পেলাম। এইটা আমরা অ্যারে হিসেবে অ্যারের যে মেথোডোলজি সেটা আমরা প্রপারলি এখানে ইউজ করতে পারছি। বাট এই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যারের মেথোডোলজি নয়, এখানে অবজেক্ট মেথোডোলজি হিসেবে এটা কাজ করছে। মানে এখানে যদি আমাদের গাড়ির ইনফরমেশান যদি আমরা চেঞ্জ করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইনফরমেশানটা চেঞ্জ হচ্ছে আমাদের অবজেক্ট হিসাবে। এখানে আমাদের যা চেঞ্জ হচ্ছে সেটা অবজেক্ট হিসাবে চেঞ্জ হচ্ছে। তো এইখানে মেনলি আমরা ডেটা টাইপের যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কি ভ্যালু পেয়ার হিসেবে এটা এখানে চেঞ্জ হচ্ছে। যদি আমরা এখানে কার ইনফো ডট ওনার ওনার অরিজিৎ, এটাই তো অরিজিৎ তো। তো এটা করলাম, তাহলে কী হলো, আমার এখানে এক্সট্রা অ্যাডিশনাল প্রপার্টি অ্যাড হয়ে গেল, যেটা কিনা ভেতরে ছিল না। ঠিক আছে, এটা অ্যাডিশনালি বাইরে থেকে অ্যাড হলো। তো সেই হিসাবে আমরা এখানে কি ভ্যালু পেয়ার হিসেবে আমরা এর ডেটা ভ্যালু আমরা অ্যাড করে দিতে পারছি। ওকে, তো এইটা বেসিক্যালি আমাদের অবজেক্ট যে প্রসেস সেটাকে আমরা ডিক্লেয়ার করে কাজটা করতে পারছি, যেটা এই ডেটা টাইপসের একটা প্রসেস। কিন্তু অবশ্যই আমরা চাইলে একেবারে ডাইরেক্টলি নতুন করে ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারবো না। কস্টের ক্ষেত্রে এই হচ্ছে ব্যাপারটা, মানে এখানে ফ্লেক্সিবিলিটিস আছে, বাট যেটুকু আছে সেটুকু বুঝে করতে হবে, যেমন তেমন করে করলে হবে না। এই যে এখানে এবার হস্টিং, এটা একটা কোশ্চেন আসে যে হস্টিং কাকে বলে। মানে এইখানে বেসিক্যালি কী হচ্ছে, যদি কি না আমরা নর্মালি যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি কনস্ট বা লেট দিয়ে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, এইভাবে যদি ভ্যালু ডিক্লেয়ার করে তারপরে আবার এইরকম যদি করি, তাতে কিন্তু আমাদের কোডটা প্রবলেম করে নর্মালি। কারণ লেট ইউজ করলে অবশ্যই প্রবলেম করবে, কিন্তু কনস্ট ইউজ করলে ভার ইউজ করলে কিন্তু এইখানে কোনো প্রবলেম বলবে না। এইটাকেই বলছে হস্টিং। মানে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার জন্য কি হয়, প্রোগ্রামের মধ্যে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো সেই কারণের জন্য এটাকে হস্টিং বলছে, মানে যখন তখন ব্যাপারটাকে গুলিয়ে দিতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে যে লেট ভার দুটোকে যদি একসঙ্গে কাজ করেন, তাহলে কিন্তু লেটের যে প্রসেসটা সেটাকে আগে স্ট্রিক্ট করবে, ভারটাকে নয়। লেটকে আগে ইম্পর্টেন্স দেবে। লেটকে আগে ইম্পর্টেন্স দেবে, ভারকে লেস ইম্পর্টেন্স হিসেবে রাখবে। এবার এখানে কী হচ্ছে, ডেটা টাইপস। অবভিয়াসলি ডেটা টাইপস, এখানে বিভিন্ন রকমের ডেটা টাইপস দেখতে পাচ্ছি। এখানে আলাদা আলাদা ডেটা টাইপস আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে এগুলো হচ্ছে স্ট্রিং, এইটা হচ্ছে নাম্বার হিসেবে বলছে, মানে এটা অ্যাকচুয়ালি ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোট। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাকে ফ্লোট বলে আমরা ডিফাইনও করতে পারি, মানে পার্স ফ্লোট বলে এরকম একটা কিছু সিনট্যাক্স আছে, পার্স ইন্ট, পার্স ফ্লোট, এরকম সিনট্যাক্স অবশ্যই আছে। বাট যাই করি না কেন, এই দুটো হচ্ছে আমাদের নাম্বারের ক্যাটাগরিতে পড়ে। এই যে ব্যাপার দুটো রয়েছে, এই বিগিন্ট ইন্টিজারের একটা পার্ট, যেখানে হিউজ ভ্যালু অ্যাসাইন করা যাবে, যেটা বিগিন্ট হিসেবে এখানে ডিক্লারেশন দিচ্ছে। এবং অবশ্যই একটা হচ্ছে বিগিন্ট বলে, অথবা এন্ডে এন বলে ভ্যালু অ্যাসাইন করছে, সেইটা একটা দেখা যাচ্ছে। এবার হচ্ছে বুলিয়ান ডেটা টাইপস, যেখানে ডেটা টাইপ হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই থাকছে। আবার এখানে কি হচ্ছে, অবজেক্ট যেটা থাকছে সেটা কীভাবে থাকছে, অ্যারে এখানে এটা ডিক্লেয়ার হচ্ছে, যেটা আমি বললাম যে আমাদের দুটোই হচ্ছে কম্পাইলার অবজেক্ট বলতে পারে। বাট এইটা যখন আমরা ডিক্লেয়ার করবো, তখন আমাদের অ্যারের যে ফাংশনালিটিসগুলো সেগুলো আমরা পাবো।
আর এইটা করলে এটা অবজেক্টের ফাংশনালিটিস, এটা তখন অ্যাডে হয় না। ঠিক আছে, এবার তারপরে হচ্ছে কি আমরা এখানে ডেটা এইভাবেও আমরা অবজেক্ট ডিক্লেয়ার করছি, যেটা হচ্ছে ক্লাসের অবজেক্ট। এই যেটা এই দুটো হচ্ছে কি এটা হচ্ছে মেন কি ভ্যালু টাইপের অবজেক্ট, এইটা হচ্ছে অ্যারে অবজেক্ট মানে, আর এটা হচ্ছে ডেট অবজেক্ট। কারণ এটা ডেট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, তাই জন্য এখানে ডেটের যে ফাংশনালিটিগুলো, ডেটের যে ভ্যালুগুলো সেগুলোকে আমরা পাবো, সেই কারণে এটা ডেট অবজেক্ট। এইখানে যেটা ডিফাইন করা হলো ভ্যালু, তো মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়েছে বাট ভ্যালু ডিফাইন হয়নি, তাই জন্য আনডিফাইন্ড। এখানে হচ্ছে সিম্বল নাল ডেটা টাইপ মানে হচ্ছে যেখানে ভ্যালু কিছু অ্যাসাইন হয়নি, বাট এটা আনডিফাইন্ড নয়, যার জন্য কোডের মধ্যে কোনো প্রবলেম আসবে না। বাট এই ক্ষেত্রে কোডের মধ্যে হয়তো প্রবলেম আসলেও আসতে পারে, যেখানে ভ্যালু আনডিফাইন্ড বলে। নাল থাকলে অসুবিধা নেই, নাল থাকতে পারে, হয়তো এখন ভ্যালু পড়ছে না, ভবিষ্যতে দরকার পড়তে পারে, কিন্তু তাই বলে আনডিফাইন্ড সেটা অ্যাকসেপ্টেবল নয়। তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে সিম্বল বলে একটা নতুন ডেটা টাইপ অ্যাড হয়েছে। এবার এই ডেটা টাইপের অ্যাকচুয়ালি এখন তেমন সেভাবে ভ্যালু ইউজেস দেখা যায়নি। ঠিক আছে, মানে আমি এখনও সেভাবে করে দেখতে পাইনি, যদি ভবিষ্যতে থাকে তো থাকবে। ওকে, এবার এই যে সমস্ত ডেটা টাইপসগুলো কীভাবে দেখতে হয় টাইপ অফ দিয়ে, সেই প্রসেসটা দেখাচ্ছে। এখানে সমস্ত ডেটা টাইপসগুলো এখানে রয়েছে। ওকে, গ্রেটার দ্যান লেস দ্যান এই সমস্ত ইউজ করে দেখাচ্ছে। এবার তারপরে কন্ডিশন লুপস, এই সমস্ত ব্যাপারে আমি আর বলবো না, কারণ এগুলো আর মেন ইম্পর্টেন্ট নয়। কারণ এই ব্যাপারটা, এই অপারেটরের যে ব্যাপারগুলো সেগুলো আশা করি প্রোগ্রামার যেহেতু বহু বছর ধরে কাজকর্ম করছেন এইটা পারবেন। কন্ডিশন লুপ কীভাবে কাজ করে সেটাও খুব বেশি বলার দরকার নেই, কারণ কন্ডিশন লুপও সেটাও আশা করি অলরেডি করে করে পোক্ত হয়ে গেছেন। ঠিক আছে, এবার স্ট্রিংয়ে যেটা আছে, স্ট্রিংয়ে কিছুটা পড়তে লাগে, সেটা হচ্ছে কি আপনার ওই স্ট্রিং টেমপ্লেট যে ব্যাপারটা আছে, স্ট্রিং কীভাবে কাজ করছে। ঠিক আছে, এই যে এখানে স্ট্রিং এখানে স্ট্রিংয়ের ব্যাপারটা এখানে কেন আসলাম, এইখানে ব্যাপারটা হচ্ছে কি এই যে একটা ব্যাকটিক, এই যে ব্যাকটিক যে ব্যাপারটা আমরা জেনারেলি স্ট্রিংয়ের যখন ডিক্লেয়ার করি তখন স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য লেট নেম করে এখানে আমরা এইভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে আমরা এটা ইউজ করলাম স্ট্রিং ভ্যালু। ঠিক আছে, বাট এইখানে আমরা যদি মনে করি এখানে অরিজিৎ সেন গুপ্তা এইভাবে যদি আমি লিখি, তাহলে এটা কি হচ্ছে আমার প্রবলেম শো করছে, তাই না? মানে নেক্সট লাইনে যেতে পারছি না। এইটাকে সলভ করার উপায় হচ্ছে আমি যদি এইটা দিয়ে করি কাজ, তাহলে সেক্ষেত্রে আমাদের এইখানে এইটা কাজ করে যাবে। এবং এখানে অবভিয়াসলি আমি ভ্যালুটা দেখাই যে এখানে চলে আসছে। ওকে, তার মানে এটা কি হলো, আমার দুটো লাইনে পরপর শো করলো। ওকে, এবার ব্যাপার হচ্ছে কি এখানে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে কি লেট সারনেম সেনগুপ্তা। ওকে, এবার এই সারনেমটাকে আমরা যদি আপনার এখানে ইন্টারপোলেশন দরকার পড়ে, মানে বেসিক্যালি কী হয় আমরা সিঙ্গেল টিকের ক্ষেত্রে বা ডবল টিকের ক্ষেত্রে কী করি, এইখানে আমরা ডবল টিকের ক্ষেত্রে এখানে কী করি, এইখানে প্লাস দিয়ে এইভাবে আমরা করে থাকি কনক্যাটিনেশন, ভ্যারিয়েবল কনক্যাটিনেশন এইভাবে আমরা করে থাকি। ডবল কোটেশনও যদি হয় আমার হয় তাহলেও সেক্ষেত্রে আমরা এইভাবেই করে থাকি। ঠিক আছে, শুধুমাত্র ব্যাকটিক যখন আমরা ইউজ করি তখন ব্যাপারটা চেঞ্জ হয়ে যায় এইরকমভাবে। এটা হচ্ছে স্ট্রিংয়ের মধ্যে আমরা ভ্যারিয়েবলে ভ্যালু পাঠাতে পারছি।
ব্যাকটিকের ক্ষেত্রে এরকম করতে হবে। হ্যাঁ, এবার এই যে পার্টটা, এই পার্টটাকে টেমপ্লেট বা ইন্টারপোলেশন সাইন বলছে। এই ইন্টারপোলেশনটা কিন্তু জাভাস্ক্রিপ্টের দেওয়া আছে, যেটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। এটা স্ট্রিংয়ের ক্ষেত্রে এটা খুবই ইউজফুল একটা প্রসেস। হুম, এই যে, হুম, ঠিক আছে। হুম, মেথডস অবভিয়াসলি স্ট্রিং মেথডস তো বিভিন্ন রকমের থাকে, যেমন লেন্থ থাকে, ক্যারেক্টার অ্যাড, কনক্যাট, স্লাইস, বিভিন্ন রকমের মেথড থাকে। যে মেথডগুলো এখানে রয়েছে অবভিয়াসলি আমাদের ডেটা সার্চ করার জন্য বা ডেটা রেফারেন্সের জন্য, স্ট্রিং ম্যাচিংয়ের জন্য যা যা দরকার, এগুলো মোটামুটি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অলমোস্ট সেম। একটু এদিক ওদিক হয়তো হতে পারে, বাট অলমোস্ট এইখানে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো অলমোস্ট সেম। ঠিক আছে, একটু আসছি। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যালো। ওকে। এবার তারপরে ব্যাপারটা হচ্ছে আমরা এরপরে যে পার্টটা যাব, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ফাংশনস। ঠিক আছে, মানে বেসিক্যালি কেন আমি ফাংশনসে গেলাম, কারণ এখানে বেসিক্যালি লুপ ফুপস এই যে ব্যাপারগুলো এগুলো তো খুব ভালোভাবে বুঝতে পারবে না, সে কারণে ওটাতে আমি আর মাথা ঘামাচ্ছি না। ঠিক আছে না? ওকে। এবার হচ্ছে কি ফাংশনস, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট। তো সেই ক্ষেত্রে আমি এই ফাংশনসের এফিউএনসি ডট জেস বলে আমি এখানে ফাংস বলে একটা ফাইল ক্রিয়েট করলাম। এবার এই ফাংশনের মধ্যে ফাংশন একটা ইম্পর্ট্যান্ট পার্ট, খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। ফাংশন ডেটা টাইপস, ফাংশন টাইপ কত রকমের হয়, কত রকমের টাইপের ফাংশন আমরা জেনারেলি দেখে থাকি? অ্যাকচুয়ালি আমরা তো এগুলো তো পাবলিক প্রাইভেট এইভাবেই ইয়ে করে থাকি, ডিক্লেয়ার করে থাকি। পাবলিক, প্রাইভেট, বা কোনো ক্ষেত্রে ভয়েড। এখানে বেসিক্যালি কী হচ্ছে, পাবলিক প্রাইভেট যেটা বলছেন ওটা হচ্ছে ক্লাসের মেথডসের ডেটা টাইপ। কিন্তু আমরা জেনারেলি ফাংশনসকে দু রকমভাবে আমরা দেখতে পাই। একটা হচ্ছে ভয়েড ফাংশন, VOID, ভয়েড ফাংশন, রিটার্ন টাইপ ফাংশন অ্যান্ড অ্যারো ফাংশন। জানেন কি তিনটে ফাংশন কীরকম? ভয়েডটায় কোনো কিছু রিটার্ন হয় না। হুম, রিটার্ন ফাংশনে আমরা কিছু ভ্যালু পাওয়ার জন্য ব্যবহার করি। আর অ্যারোটা ভুলে গেছি। এছাড়াও আরও কিছু আছে। সরি, অ্যানোনিমাস,
এনো ওয়াই অ্যানোনিমাস ফাংশন, স্পেলিং মিস্টেক করেছি, এনো ওয়াই এমও, স্পেলিং কি হবে অ্যানোনিমাস, এ এন এমআই নয় মনে হয়। এ এনো, দাঁড়ান। না না এ স্পেলিং ভুল বলছে, এ এনও এন ওয়াই অ্যানোনিমাস, এ নাই আরে এনো অ্যানোনিমাস, ANONYMOUS। অ্যানোনিমাস, এ এনও এন আই ANONY এ এনও, হ্যাঁ NYMOUS। এন ও এন ওয়াই এমও ইউ এস, এটাই এমও ইউ এস। স্পেলিং ওকে। তো এটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। আর একটা হচ্ছে নেম ফাংশন। 6 হচ্ছে কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন অ্যাকচুয়ালি যেটা ক্লাস ফাংশন লিখলাম সেটাই মানে কনস্ট্রাক্টর ফাংশন। কনস্ট্রাক্টর ফাংশন আর আর কোনো ফাংশন জেনারেটর ফাংশন। জেনারেটর ফাংশন না, আর একটা টাইপের ফাংশন রয়েছে, সেটা হচ্ছে সেলফ কলিং ফাংশন, সেলফ ইনভোকিং ফাংশন বা সেলফ কলিং ফাংশন। ওকে, তাহলে 7-8 রকমের ফাংশনস রয়েছে জাভাস্ক্রিপ্টে, এবং এই ফাংশনসগুলো খুবই মানে প্রয়োজন নয়, বেসিক্যালি এই ফাংশনসগুলোর জন্যই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কমপ্লিকেটেড হয়ে যায়। মানে বেসিক্যালি কী হচ্ছে, যারা মনে করেন যে জাভাস্ক্রিপ্ট সোজা, তাদের কাছে জাভাস্ক্রিপ্ট কঠিন হয়ে যায় যখন কিনা এই সমস্ত জিনিসগুলো ঢুকে যায়। ঠিক আছে, এছাড়াও আরও দুটো ফাংশনস লেখা হয়নি, এইমাত্র মনে পড়লো, সেটা হচ্ছে অ্যাসিঙ্ক ফাংশন আর জেনারেটর লিখে হচ্ছে হুম। ওকে, হ্যালো, হ্যালো। ঠিক আছে। তো এই 10 রকমের ফাংশন টাইপ জাভাস্ক্রিপ্টের মধ্যে রয়েছে জেনারেলি। ঠিক আছে, মানে এই 10 রকম ফাংশন টাইপের মধ্যে প্রথম দুটো ফাংশন টাইপ ইন জেনারেল সবাই ব্যবহার করে, সবাই মোটামুটি জানে কম বেশি। কিন্তু তারপরের যে ফাংশন টাইপগুলো,
এইগুলোই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, এবং এই ফাংশনসগুলোর জন্যই কিন্তু জাভাস্ক্রিপ্ট অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে আলাদা হয়ে যায়। এবং এই ফাংশনস টাইপগুলোর জন্য কিন্তু আবার অনেক মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, তারা আবার এইখান থেকে এই কনসেপ্টগুলোকে নিয়ে তারা আবার তাদের মধ্যে আপডেট করছে। আচ্ছা। মানে বিশেষ করে যেমন মনে করুন আপনার সি শার্প, পিএইচপি, সি, মানে যারা কিনা আগে জাভাস্ক্রিপ্টের আগে থেকে চলছে, মানে জাভা, ইনফ্যাক্ট জাভাও, তারাও নিজেদেরকে আপডেট করছে এই জাভাস্ক্রিপ্টের এই কনসেপ্টগুলোকে ইনহেরিট করে। আচ্ছা। কারণ মেন হচ্ছে কি, এই কনসেপ্টগুলো কিন্তু খুব ভালো এবং খুব ইউজফুল। তো সেই কারণের জন্য মেনলি কী হচ্ছে, তারাও ওইদিকে ব্যবহার করার চেষ্টা তারাও তাদের ফিচার্সগুলোকে এই জায়গাতে নিয়ে আসার চেষ্টা করছে। আর এই কারণের জন্য কী হচ্ছে, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আজকের ডেটে সব থেকে হিউজ পরিমাণে ইউজ হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। আপনি যদি দেখেন তখন দেখবেন নাম্বার ওয়ানে হয় জাভাস্ক্রিপ্ট নয় পাইথন, এই দুটোর মধ্যে রেস চলে। ঠিক আছে, কারণ এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এখন কেউ কাউকে মানে ছাড়তে চাইছে না জায়গা। মানে ইউজার বেসের দিক দিয়ে দেখতে গেলে এখন যেহেতু পাইথনকে সিবিএসসির লার্নিংয়ের মধ্যে ঢুকিয়েছে বলে, লার্নিং কারিকুলামের মধ্যে ঢুকিয়েছে, বা অনেক জায়গায় রেকমেন্ডেড করার জন্য এর ইউজার বেসটা হয়তো অনেক বেড়ে গেছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, কিন্তু ইউজিবিলিটির দিক দিয়ে দেখতে গেলে, মানে কাজের দিক দিয়ে দেখতে গেলে জাভাস্ক্রিপ্ট সব থেকে বেশি এগিয়ে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর পাইথন ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজই অলমোস্ট সেম। এদের যখন শুরু করা হয় তখন যেন মনে হয় অনেক সোজা, কিন্তু যখন আস্তে আস্তে ভেতরে ঢোকা যায় তখন মনে হয় বাপরে বাপ কী কঠিন জিনিসটা, যেন ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। এবং এই ক্রিটিক্যাল হওয়ার মেন জায়গাটাই হচ্ছে যখন কিনা আমরা এর ভেতরে এই ডেপথে যখন ঢুকতে থাকি। ঠিক আছে, এর মধ্যে আরও কিছু টাইপস থাকে, বাট সেগুলোকে আর অতটা নিচ্ছি না। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে ভয়েড টাইপ ভয়েড অ্যান্ড রিটার্ন টাইপের মধ্যে অবশ্যই এর মধ্যে দুরকম আরও ডেটা টাইপ রয়েছে, দুটো পার্ট রয়েছে, যেটা হচ্ছে উইথ আর্গুমেন্ট, নন আর্গুমেন্ট, মানে একটা আর্গুমেন্ট ওলা আর একটা নন আর্গুমেন্ট বলে ফাংশন আমরা দেখতে পাই। তো এখানে সিম্পল আমরা ভয়েড ফাংশনে যদি যাই, ওয়ান ভয়েড ফাংশনসের ক্ষেত্রে যাই। এবার ভয়েড ফাংশন কীভাবে ডিক্লেয়ার হবে, জাস্ট ফাংশন সিনট্যাক্স দিয়ে আমরা ডিক্লেয়ার করা শুরু করব। এখানে অ্যাড দিলাম, এবং এখানে অবশ্যই লগের মাধ্যমে আমরা এখানে সেই লগটাকে রেডি করব। তাহলে এখানে a প্লাস বি যদি আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে কী হলো, আমার এখানে এই ফাংশনটা যেটা তৈরি হচ্ছে সেটাকে কল করতে পারবো, তাই তো? আচ্ছা, এটাকে কল কোথায় করব, এই ফাংশনটা, এই অ্যাড ফাংশন যেটা লিখলাম সেটা কল কোথায় হবে? এটা তো কল, এটা তো ডিক্লেয়ার করা হলো না? হ্যাঁ, ডিক্লেয়ার করা হলো, কিন্তু এটাকে কল না করলে তো এটা আউটপুট দেখতে পাবো না। না, কারণ এটা তো অলরেডি, তো আমি তো এখানে ডিক্লেয়ার করার জন্য তো আমাকে আউটপুট আনতে হবে। তাহলে কী করবে এটার? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, যেহেতু আমার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ফাংশন, মানে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেহেতু, তো সেক্ষেত্রে আমি এটাকে যে কোনো জায়গায় ডিক্লেয়ার করতে পারি, আমাদের আগে পিছে ওপর নিচে করে করতে পারি। ঠিক আছে, তাহলে আমি এখানে ডিক্লেয়ার করলাম, তাহলে কী হলো, আমার এখানে 10 প্লাস 20, তাহলে 30 আমার আউটপুট বেরোলো। এবং এটা শুধুমাত্র যে ফাংশন ডিক্লেয়ার করার পরেই যে ডিক্লেয়ার করলে আমার কল করলে পাবো তা নয়, আমি যদি মনে করি এটাকে আগে ডিক্লেয়ার করবো, ফাংশন ডিক্লারেশন পরে হবে, তাতেও আমার এটা কাজ করবে। ওকে, তার মানে এটা আগে পরে ডিক্লারেশনে কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, এবার এই যে ফাংশনটা যেটা আমার হয়ে গেল, এই ফাংশনের পরে এবার আমরা চলে আসছি নেক্সট ফাংশন। নেক্সট ফাংশন যেটা আসছে, এইখানে আমরা রেজাল্ট ক্রিয়েট করছি, যে ক্ষেত্রে কী হচ্ছে, আমাদের ফাংশন নেম সেম থাকছে, বাট এখানে রিটার্ন কিওয়ার্ড ইউজ হচ্ছে।
এবং রিটার্ন কিওয়ার্ড ইউজ হওয়ার জন্য আমরা এখানেও আউটপুটটা আমরা সেম পাচ্ছি, এবং এখানেও আমরা আগে পরে যখন খুশি তখন আমরা এটাকে কল করতে পারছি। ওকে, এইটার পরই অ্যাকচুয়ালি এই কটার পরে আমরা এখানে আর একটা ফাংশনস ডিক্লেয়ার করতে পারি, মানে এরপরে আর একটা যেটা আসে সেটা হচ্ছে এক্সপ্রেশন টাইপ ফাংশন দেখাচ্ছিল, সেটা আমরা করিনি। এক্সপ্রেশন ফাংশন, ঠিক আছে, 4 5 6, যাই হোক নাম্বারিং পরে করবো। তো এখানে হচ্ছে কি এবার থার্ড আসছে এক্সপ্রেশন টাইপ ফাংশন। এক্সপ্রেশন টাইপ ফাংশন কীরকম টাইপের দাঁড়াচ্ছে বলতে পারবেন? না। এক্সপ্রেশন ফাংশন বেসিক্যালি কী হচ্ছে, তখনই বলা যায় যেটা অ্যাকচুয়ালি অ্যারো ফাংশন, মানে অ্যারো ফাংশন বা এক্সপ্রেশন ফাংশন অলমোস্ট সেম, ঠিক আছে। কীরকম ব্যাপারটা, আমরা এই যে ভয়েড ফাংশন যেটা ক্রিয়েট করলাম, এইখানে আমরা লেট করে এখানে অ্যাড বলে এখানে আমরা ফাংশন ডিক্লেয়ার করছি, জাস্ট এই, ঠিক আছে। এই যে ব্যাপারটা আছে এটাকে আমরা এক্সপ্রেশন ফাংশন অথবা অ্যারো ফাংশন, এখানে অ্যারো ফাংশন নয়, এটা অ্যানোনিমাস ফাংশন সেটার মধ্যে বলছে, জাস্ট এটাকে এক্সপ্রেশন ফাংশনই বলছি, অ্যানোনিমাস ফাংশন এটা এখনই নয়, ঠিক আছে। এবার এটা আমার দু রকমভাবেই হতে পারে, এটা আমার রিটার্ন টাইপ এখানে রয়েছে, তো রিটার্ন টাইপও হতে পারে, আবার এটা নন রিটার্ন টাইপও হতে পারে। মানে এটা যদি আমি রিটার্ন না করে যদি আমি এটাকে যদি এরকম করতাম, লগ অ্যাপ্লাই করে a+b করতাম, তাতেও আমার এটাকে শুধুমাত্র আমরা এইভাবে কল করতে পারতাম, ঠিক আছে। এটাকে আমরা এইভাবে করতে পারতাম। তাহলে এইভাবে যদি করি তাহলে আমার এটা আউটপুটটা দেখাচ্ছে, কিন্তু এর একটা ড্রপব্যাক আছে, মানে এই যে ওপরে যে ফাংশনসগুলো আছে এই ফাংশনসগুলোর একটা ড্রপব্যাক আছে। মানে এই ফাংশনটার একটা ড্রপব্যাক কি, এই যে ডিক্লারেশন যেটা আমরা করলাম, ঠিক আছে, এইটার ডিক্লারেশনের পরেই একমাত্র এটাকে কল করতে পারবো, না কি এখানে যদি আমরা এখানে কল করি তাহলে এখানে বলবে ক্যান নট অ্যাক্সেস অ্যাড বিফোর ইনিশিয়ালাইজেশন। তার মানে বেসিক্যালি আমরা যদি এইভাবে এক্সপ্রেশন ফাংশন যদি ডিক্লেয়ার করি তাহলে সেটাকে আমরা আগে ডিক্লেয়ার করতে পারবো না। ওকে, তাহলে মাথায় রাখতে হচ্ছে যদি আমরা এটাকে এইভাবে করছি তাহলে এটা সম্ভব না। এবার এই জিনিসটাকেই আমরা যদি রিটার্ন কিওয়ার্ড দিয়ে যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের এইটার আর দরকার নেই, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে আউটপুটটা আছে ওই একই আউটপুট আমরা পেয়ে যাব। ওকে, এইটা হয়ে গেল। এই যে রিটার্ন দিয়ে যদি ইয়ে করি তাহলে কি উপরেও যদি ডিক্লেয়ার করতাম তাহলে কি পেতাম? না, পাবো না, আচ্ছা আচ্ছা পাবো না বলেই আমি আর উপরে লিখলাম না। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যারো ফাংশন, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যারো ফাংশন। অ্যারো ফাংশনটাও আমি উপরে যেমন এক্সাম্পলস দেখালাম ঠিক সেম, জাস্ট এখানে একটাই শুধু বুঝবার জিনিস আছে, সেটা হচ্ছে কি এখানে যে ফাংশন কিওয়ার্ড যেটা আছে সেটা না লিখে ওই জায়গায় আমরা এইটা ইউজ করলাম। হ্যাঁ, এইটা মনে হয় রিঅ্যাক্টে ইউজ দেখেছি। রিঅ্যাক্টে কেন, জাভাস্ক্রিপ্টের যে কোনো প্রোগ্রামের মধ্যে লেখা যায়। ও আচ্ছা, জাভাস্ক্রিপ্টের যে কোনো প্রোগ্রামের মধ্যে লেখা যায়, মেন হচ্ছে কনসেপ্টটা জানতে হবে। যেখানে আমরা ফাংশন সিনট্যাক্সটা লিখবো না সেই ক্ষেত্রে আমরা এই সিনট্যাক্সটা লিখবো। এবার এটা লেখার সুবিধা অসুবিধা কী আছে এখানে এটা দেখতে পেলাম এরকমভাবে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি আপনার দেখে মনে হচ্ছে আরে এটা তো এরকম, তার মানে এখানে ফাংশন সিনট্যাক্সটা না লিখে সেই জায়গায় আমি এইটা লিখলাম, শুধু কি তাহলে এইটাই এর বিশেষত্ব অ্যারো ফাংশনের? আপাতত তাই মনে হচ্ছে। না, অ্যাকচুয়ালি তা নয়। অ্যারো ফাংশনের আর একটা বিশেষত্ব আছে, যখন আমরা এই জিনিসটাকে করছি তখন লেট অ্যাড করে আমরা এইটাও করতে পারি, না এখানে রিটার্ন ইউজ করলাম না আমরা কার্লি ব্রেস ইউজ করলাম, জাস্ট সিঙ্গেল লাইন রাখলাম এবং এখানে আমরা এই আউটপুটটা দেখতে পেলাম। ওকে, এবার এটা হয়ে গেল আমাদের অ্যারো ফাংশনের পার্ট। এবার হচ্ছে কি এর ভেতরে আবার আর একটা অ্যারো ফাংশনের ব্যাপার আছে, আমি এখনও লেট এই যে ব্যাপারটা গেল এইখানে জাস্ট আমি এইখানে এইটা এরমভাবে কল করছি। ওকে, জাস্ট এইভাবে কল করছি,
আর এইখানে করলাম কি, এইভাবে কল করলাম, মানে বেসিক্যালি এটা কিন্তু ভয়েড ফাংশন হয়ে গেল। হুম। এই ক্ষেত্রে এটা ভয়েড ফাংশন হয়ে গেল। তাহলে কি বোঝা যাচ্ছে এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে? উম, যেমন ওইটাতে যে লেট রেজাল্ট বলে যেটা আমরা ইয়ে করছি, সেটাকে রিটার্নের মতন হচ্ছে। আর এখানটা ওইটা না দিয়ে ওই অ্যারো দিয়ে কনসোল লক করছি, মানে ওই উপরের অ্যাড ফাংশনটাই কাজ হয়ে যাচ্ছে, কনসোলে ডেটা তো পেয়ে যাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে জিনিসটা বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে কি, যদি কিনা আমার সিঙ্গেল লাইন কোডিং হয়, যদি আমার একটা লাইনেই যদি কোডিং হয়, তখন আমার কার্লি ব্রেসের দরকার পড়ছে না। একের বেশি যদি লাইন যদি আমার করতে হয়, তখন সেক্ষেত্রে আমার কার্লি ব্রেস দরকার পড়বে। ঠিক আছে, এইটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। এছাড়াও আরও বৈশিষ্ট্য আছে, মানে দেখালে পরে জাভাস্ক্রিপ্ট মাথা খারাপ করার একটা অন্যতম জায়গা। আর ইন্টারভিউতে চাটেও এই সমস্ত জায়গাগুলো থাকে। মানে ইন্টারভিউতে যদি ইন্টারভিউয়ার আপনাকে মনে করে যে আপনাকে ভালো করে চেটে যাবে, তাহলে সেক্ষেত্রে এই ফাংশনসের ভেতর ঢুকলে পরে চাটন ভালো রকমের দেওয়া যেতে পারে যে কোনো ক্যান্ডিডেটকে। কারণ মেন হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টের মধ্যে এত ফাংশন রিলেটেড কনসেপ্টস রয়েছে। এবং সেগুলো মানে ছোট 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 অনেক জিনিস আছে। হ্যাঁ, এবার সেই জিনিসগুলোকে কোনোভাবেই 100% মনে রাখা বা বলা সম্ভব হয়ে ওঠে না। কঠিন জিনিস। ঠিক আছে, এবং এই জায়গাগুলোতেই ইন্টারভিউয়ের সময় যারা মনে করে যে একটু ইন্টারভিউটাকে করা করব, ভালো করে চাটবো, তারা এই সমস্ত কোশ্চেনগুলো করে, উল্টোপাল্টা কোশ্চেন করে মাথা খারাপ করে দেবে। কারণ এখানে আমি আরও কিছু জিনিস আছে যেগুলো দেখালে পরে মানে আরও মাথা খারাপ হয়ে যাবে। দেবো সেরকম কিছু? একটা দুটো না, আপাতত নয়। আপাতত নয়, কারণ মেন হচ্ছে ফাংশন পার্টটাই হচ্ছে এতটাই কমপ্লিকেটেড যে এখানে যত জিনিস আমি দেখাতে যাব মাথা গুলিয়ে যাবে, তখন কোনটা ছেড়ে কোনটা করবো মাথায় বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, তাহলে ঠিক আছে, মানে আজকে 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 অবধি আমি অ্যারো ফাংশন অবধি রাখলাম, হ্যাঁ পরের পার্টগুলো ধরবো অ্যানোনিমাস থেকে। ঠিক আছে। ঠিক আছে, কারণ বেসিক্যালি ফাংশনের যে পার্টগুলো না, এখানে অনেক জিনিস আছে। ইনফ্যাক্ট ব্যাপার হচ্ছে এর ভেতরে আরও অনেক রকমের পার্ট আছে যেগুলো মানে না জানলে যে কাজ হবে না তা নয়, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কি, না জানলে ওই ইন্টারভিউতে ভালো চাটন খেতে হবে অনেক সময়। মানে যারা ইচ্ছা করে মনে করবে যে একটু আউট অফ দ্য বক্স কোশ্চেন করে একটু পাজল করে দিই লোককে, তারা করতে পারে। কারণ তবে ব্যাপারটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্ট যদি খুব ভালো করে যদি জানা থাকে বা নাও জানা থাকে, তাতেও যে জাভাস্ক্রিপ্টে কাজ করতে অসুবিধা হবে তা নয়। কিন্তু জাভাস্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে সোজা থেকে কমপ্লিকেটেড যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং যে কোনো প্ল্যাটফর্মের কাজ, যে কোনো পারপাসের কাজ আমরা খুব ইজিলি করতে পারছি। এবং জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ওয়ান অফ দ্য মোস্ট ফাস্টেস্ট এক্সিকিউটিভের ল্যাঙ্গুয়েজ মানে এই মোমেন্টে। কারণ মেন হচ্ছে সি সব থেকে বেশি ফাস্টার ল্যাঙ্গুয়েজ। সি এর সমতুল্যই হচ্ছে রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা বেরিয়েছে নতুন, সেম সি এর সমতুল্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট সি এর পরে আসছে C++, তারপরে জাভা বা সি শার্প, এবং এই যে জাভা বা সি শার্প যেটা আছে তার সামান্য একটু আগে এগিয়ে যায় জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা, তার সামান্য একটু আগে এগিয়ে যায় জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। কেন কি, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ যেহেতু জাস্ট ইন টাইম কম্পাইলার ল্যাঙ্গুয়েজ, এবং এর আলটিমেটলি যদি এটাকে এক্সিকিউশন লেভেলে যদি নিয়ে যাওয়া হয়, এর EXE ফাইল যেটা জেনারেট হয় সেটা সিতেই জেনারেট হয়। আচ্ছা, তো সেই কারণের জন্য কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু অনেক ফাস্টার অ্যাপ্লিকেশান এই মুমেন্টে ডেভেলপ হচ্ছে, এবং যে কারণে আপনি দেখবেন জাভাস্ক্রিপ্ট ডেভেলপারের রিকোয়ারমেন্ট কিন্তু
ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সব জায়গাতেই কিন্তু যথেষ্ট ভালো হাই লেভেলের রিকোয়ারমেন্ট বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা হয়েছে। ঠিক এবং আছে। এখন যেটা মনে হচ্ছে যে আহ, যেসব প্রজেক্ট হচ্ছে বা কাজ হচ্ছে হুম সেগুলো বেশিরভাগই ওই আগের ওই কনসেপ্টটা নেই। মানে ধরুন আমরা যেমন যখন এএসপি ডট নেটেই বলুন বা ওই জিবি ডট নেটেই যা কাজ করতাম, হুম যে ওই একটা ফর্ম ডিজাইন করলাম, তার ব্যাকএন্ডে কোড লিখলাম, ওইটা দিয়েই প্রজেক্টটা চলবে, সেই কনসেপ্টটা চলে গেছে। এখন ওই কোডটা মানে ওই প্রজেক্টটা ওই এপিআই ইউজ হবে, হুম আর একটা ফ্রন্ট এন্ড একটা এরকম হালকা কিছু থাকুক যেটা দিয়ে চালাতে সুবিধে, মানে এই ব্যাপার। জাভাস্ক্রিপ্টের হ্যাঁ, ফ্রেমওয়ার্ক। এবং সেটা বেশিরভাগই জাভাস্ক্রিপ্টেই হুম হচ্ছে। হুম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই কারণে যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এত হওয়ার কারণটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা এমনিতেই লোকের কাছে পপুলারিটি ছিল যারা কিনা অ্যাকচুয়ালি নন কোডার। আপনারা হ্যাঁ, তো নিশ্চয়ই কোডিং নিয়ে পড়াশোনা করেছেন, সেক্ষেত্রে আপনারা সি শার্প ডোমেনে গেছেন, বিবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি শার্প বিবি ডট নেট সব, ভিভি হ্যাঁ ডোমেনে আপনারা গেছেন। কিন্তু যারা নন কোডার, যারা কিনা কোডিং ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসেনি, যারা কিনা অ্যাকচুয়ালি ডিজাইনিং ব্যাকগ্রাউন্ড থেকে বা নন কোডিং হ্যাঁ ব্যাকগ্রাউন্ড থেকে যারা রয়েছে, তারা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টকে ইউজ করতো ফ্রম বিগিনিং। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারা করছে। হ্যাঁ এবার ব্যাপার হচ্ছে কি, করতে করতে তাদের তো কোডিংয়ের একটা স্বাদ তো পেয়ে গেছে। হ্যাঁ আর মেন হচ্ছে কি, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, মানে হয়তো খারাপ লাগলেও লাগতে পারে, মেন ব্যাপারটা হচ্ছে কি, যাদের মাথায় ডিজাইনিং কনসেপ্ট বেশি না, তারা কোডিংটাকে আরও বেশি ইমপ্লিমেন্ট করতে পারে ডিজাইনিং আন্ডারস্ট্যান্ডিং দিয়ে ডিজাইনিং আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। কারণ ব্যাপারটা হচ্ছে কি, তারা ভিজুয়ালি যে জিনিসটাকে চায়, সেটার পেছনে যদি কোডিং কোনটা কীভাবে অ্যাপ্লাই হচ্ছে সেটা যদি খুব ভালো করে জানে, তারা কোডিংটাকে এমনভাবে লিখে দেবে যেটা আপনি অ্যাজ এ কোডারও আপনি ওই জিনিসটাকে করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। কারণ আপনার সেই ভিজুয়ালাইজেশনটাই তো নেই। হ্যাঁ হ্যাঁ আপনি হয়তো ডেটাবেস থেকে ডেটা তুলে কাজ করলেন, হ্যাঁ বা ডেটাবেসে ডেটা সেভ করার কাজটা করলেন, কিন্তু একটা ভিজুয়ালি আপনাকে যে কোডিং করে সেটাকে একটা সুন্দর অ্যানিমেশন বা সুন্দর টাইপের একটা মুভমেন্ট বা সুন্দর একটা ইউআই ইন্টারাকশান, এই কাজটা কিন্তু যারা ফ্রন্ট এন্ড ডিজাইনার, যাদের ভিজুয়ালি যারা সাউন্ড বেশি, তারা এই কাজটা খুব ইজিলি করে। এবং তারা এই প্রোগ্রামিংয়ের দক্ষতাটা কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে খুব পরিমাণ বেড়ে যায়। হ্যাঁ, এটা ঠিক। এবং তখন এবার এই ক্ষেত্রে যখন তারা সার্ভার লেভেলের সিস্টেমটাও পুরোপুরি পেয়ে যাচ্ছে, মানে সার্ভারের যে ডেটাবেসের পার্টটা বা সার্ভারের যে অ্যাক্টিভিটি বা সার্ভারের যে পুরো ব্যাপারটা যখন তারা পেয়ে যাচ্ছে কমপ্লিটলি, তখন তারা যে এইটাকে নিয়ে কী না কী করতে পারে সে তো দেখতেই পাওয়া যাচ্ছে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, সার্ভারের এনভায়রনমেন্টের আসার জন্যই, নোট জেস এনভায়রনমেন্ট আসার জন্যই আজকে এই যে এমবিবিএম মানে রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ বা এই যে এত রকমের যে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, এটা শুধুমাত্র হয়েছে কিসের জন্য, এই নোট জেস এনভায়রনমেন্টের জন্যই। হুম হুম আবার এই নোট জেস এনভায়রনমেন্টটাকে ইউজ করেই কী হচ্ছে, সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সার্ভার সাইড অ্যাপ্লিকেশন, সেটাও নোট জেসের উপর বেস করে করছে। মানে আপনি যদি মনে করেন যে একটা আপনি সি শার্প দিয়ে যে কাজটা করতে পারেন, সেই কাজটা আমি জাভাস্ক্রিপ্টেই করতে পারি, তার জন্য আমার অন্য কোনো প্ল্যাটফর্মের দরকারই নেই। হ্যাঁ যদি আমাকে কোনো এআই ডেটা অ্যাক্সেস করতে হয় বা মানে এজেন্টিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে হয়, সেটাও আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারছি, কারণ জাভাস্ক্রিপ্টের মধ্যে আমার এজেন্টিক লাইব্রেরি প্রচুর রয়েছে। হ্যাঁ আমি এজেন্টস কল করে আমি এজেন্টিক অ্যাপ্লিকেশন অনায়াসে বানাতে পারি, যেটা জাভাস্ক্রিপ্টের পক্ষে সম্ভব। হয়তো আপনার ডটনেটে সেইটা সম্ভব হচ্ছে না। আর একটা জিনিসও যেটা আমার মনে হয়েছে যে ধরুন আগে পিএইচপি যে জায়গায় ছিল সেই জায়গার থেকে অনেকটা যেন মনে হয়েছে মানে আপগ্রেড হয়ে গেছে। এবং এই যে ধরুন এএসপি ডট নেট বা এই প্রজেক্টের যে একটা কস্টিং হুম ব্যাপার আছে, হুম সেই কস্টিংটা কিন্তু ওই ওপেন সোর্সে পিএইচপি বা এইগুলো দিয়ে আমরা রিঅ্যাক্ট বা এগুলো দিয়ে যেটা তৈরি করছি হুম সেটাও কমে এসেছে। যার জন্য মনে হচ্ছে এই দিকে একটা ট্রেন্ড এসে গেছে যে এই রকম ভাবে প্রজেক্ট করলে কস্টিংটাও কম করবে আর প্রজেক্টের সিকিউরিটিটাও থাকবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আপনার এখানে ডুয়েল লেয়ারে কাজ হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ডুয়েল লেয়ারে কাজ হওয়ার জন্য এখানে পিএইচপি
পিএইচপির জায়গায় বিন্দুমাত্র ছাড়েনি, ঠিক আছে? কারণ আমি দেখলাম পিএইচপির জায়গায় যেটা রয়েছে বা যেটা ছিল সেটাখানে পিএইচপি নিজেকে একসময় মনে হয়েছিল যে পিএইচপি মার্কেট থেকে অবসোলেট হয়ে যাবে। মানে একসময় আমার মনে হয়েছিল যে পিএইচপি মার্কেট থেকে সরে যাবে, কারণ পিএইচপির সেরকম কোনো আপডেট দেখা যাচ্ছিল না। পিএইচপির মধ্যে থার্ড পার্টি কন্ট্রিবিউশনস কমে যাচ্ছে, পিএইচপি ডেভেলপারও কমে যাচ্ছে। কিন্তু পিএইচপির কিছু ওপেন সোর্স প্ল্যাটফর্ম আর কিছু পিএইচপির নতুন কিছু ডেভেলপার যারা পিএইচপিটাকে এত বেশি আবার ইমপ্রুভ করে নিয়েছে যে পিএইচপি এখন আবার মেন স্ট্রিমে এসে গেছে এবং যথেষ্ট ভালো লেভেলে এসে গেছে। মানে শুধু মেন স্ট্রিমে নয়, যথেষ্ট হায়ার ভলিউমে পিএইচপি নিজেকে আবার ইভলভ করে নিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে পিএইচপি এনভায়রনমেন্টও খুব ফাস্ট এবং ভাস্ট হয়েছে। তো সেক্ষেত্রে পিএইচপি তো কোনোভাবে মার্কেট থেকে আউট হচ্ছে না। একসময় যেরকম মনে হচ্ছিল আউট হয়ে যাবে, সেটা বেঁচে গেছে। মানে সেই জায়গা থেকে আর পিএইচপি আর আউট হওয়ার কোনো সম্ভাবনাই নেই, উঠে এসেছে, হ্যাঁ। উঠে এসেছে। এবার